নমস্কার। আজকের দশের দরবারে গত ২-৩ দিনের মতন আজকে যে সন্ধ্যেবেলা দশের দরবার অনুষ্ঠান আমাদের টিভি নিউজ 10 এর, সেখানে আমরা অন্যান্য যে প্রতিদিন যাদেরকে আমরা নিয়ে আসি, যাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই, এরকম আজকে কিন্তু একটু অন্য ধরনের, একটু মানে খেলার জগৎ, রাজনৈতিক, প্রশাসনিক এগুলো বাদ দিলে আমাদের শহরের এবং শহরে চতুর্দিকে যে সমস্ত সামাজিক সংগঠনগুলো কাজ করছেন, সেই সামাজিক সংগঠনদের নিয়েও কিন্তু আমরা অনুষ্ঠান করতে চলেছি এবং সেই অনুষ্ঠানগুলো আমরা আগামী দিনে আরো বৃহত্তরভাবেই করব। তো আজকে আমরা এই সামাজিক সংগঠন যেগুলো রয়েছে, মানে তথাকথিত এনজিও যারা রয়েছেন, যারা সুন্দরভাবে এবং পরিকল্পিতভাবে দুর্গাপুর এবং তার সন্নিহিত অঞ্চলে বিভিন্ন কাজের সঙ্গে জড়িত রয়েছেন, ঠিক এইরকম একটি সংস্থা, তার নাম সুন্দরম, দুর্গাপুর সুন্দরম বলে পরিচিত। তার যিনি সেক্রেটারি অদিতি সরকেলদিকে আজকে আমাদের সঙ্গে পেয়েছি। প্রথমে তার সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। অদিতি দি। নমস্কার, আমি অদিতি সরকেল, দুর্গাপুর সুন্দরম ক্রিয়েটিভ ওয়েলফেয়ার সোসাইটির বর্তমান সেক্রেটারি। অদিতি দি আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে, এই চ্যানেলের এই অনুষ্ঠানের মধ্যে প্রথম না? এই চ্যানেলে এখানে একদম প্রথম। প্রথম। হ্যাঁ, যাই হোক, অদিতিদির কাজকর্ম শুরু হয়েছিল দুর্গাপুরের বুকে ২০০৬ সালে। তো সেদিন থেকে পথ চলা শুরু, আজকে ২০২৫, অনেকটা দিন। অনেকটা দিন। কেমন করে শুরু হয়েছিল কাজটা? শুরু হয়েছিল তো আমি নিজে কাজ করতাম, বিভিন্ন শিল্পকর্ম করতাম, ওই করে বিভিন্ন শিল্পীদের সাথে যোগাযোগ। তারপরে ধরুন ভাবলাম যে একা একা তো পথ চলা যায় না, একটা সংঘবদ্ধভাবে কিছু যদি কাজ করা যায় তাহলে আমরা একটা বড় কাজ করতে পারবো। সেইভাবেই আমাদের মানে সংগঠনটা তৈরি হয়েছিল। তারপরে আস্তে আস্তে দেখলাম যে শিল্পীদের বা আমাদের দুস্থ মেয়েদের বা মহিলাদের প্রচুর সমাজে কিছু করতে গেলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তো যেটা ধরে রাখুন, আমিও হয়তো 2006-এ যখন কাজ শুরু করেছিলাম আমিও প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছি, এখনো ধরুন কাজ করতে করতেও হচ্ছি। তো আমি সেইটা একটা প্ল্যাটফর্ম চেয়েছি করতে, যেখানে অন্তত সেখানে মেয়েরা কিছুটা নিজেদের সুরক্ষিত মনে করে, একটা দিশা পায় চলার, যে আমি কোন লক্ষ্যে এগোচ্ছি, সেই লক্ষ্যে এগোনোর জন্য কি কি অসুবিধা সুবিধা হয় সেইগুলোর একটা প্রপার গাইডেন্স, প্রপার লক্ষ্য, এবং মানে সর্বোপরি যেটা হচ্ছে যে বিশ্বাসযোগ্যতা বা নির্ভরতা, এবং একটা এই জায়গাটা সংঘবদ্ধ চাই। জায়গা, হ্যাঁ, এই সংঘবদ্ধ জায়গাটা ১০ জনকে চাইছি। নিয়ে হ্যাঁ, এগোনো। কারণ একজন একা গিয়ে কত দূর এগোবে, একা কোনো মানে কেউই একা চলতে পারি না আমার মনে হয়। সবসময় সমাজবদ্ধ জীব, তো আমাদের কাজ করতে গেলেও সবাইকে নিয়েই চলতে হয়। তো সুতরাং আমরা শিল্প দিকেই এগোই কি সামাজিক কর্ম দিকেই এগোই বা যে কোনো দিকেই এগোই, আমাদের একজনকে আরেকজনের সাথে সবসময় থাকা উচিত মনে হয়, এবং থাকলেই আমরা আরো ভালোভাবে কাজটা করতে পারি এবং এগিয়ে যেতে পারি। আপনি বলছিলেন যে যখন ২০০৬-তে শুরু করেছিলেন, তখন এই শুরুর ঠিক একদম প্রাথমিক স্তরে, মানে আপনাদের কোনো একটা সংগঠনকে তৈরি তো একদিনে হয় না। সংগঠনের একটা প্রি প্ল্যাটফর্ম থাকে। একটা সংগঠনকে তৈরি করতে গেলে মোটামুটি, যেটা আমরা দেখেছি যে প্রথমে ২ জন, তারপর ৩ জন, তারপর ৪ জন, ৫ জন করে একটা গোষ্ঠী তৈরি হয়। একদমই। তারপরে সেই গোষ্ঠীটা একটা আপনার বিধিবদ্ধ রূপ নেয়, তার একটা নামকরণ হয়, তার একটা মানে প্রাতিষ্ঠানিক রূপ তৈরি হয়, নিশ্চয়ই। হ্যাঁ। সরকারের ঘরে নথিবদ্ধ হয়। কিন্তু এই যে প্রসেসটা, মানে ২০০৬ আপনার যখন শুরু করলেন, তার তো আমরা কি তাহলে ভেবে নেবো যে ২০০৬-এর আরো ২-৩ বছর আগে হ্যাঁ, একটা হ্যাঁ, এরকম একটা ছোট নিশ্চয়ই। একটা হ্যাঁ, গ্রুপ তৈরি হয়েছিল? ২০০৬ আমাদের হয়তো রেজিস্ট্রেশন হয়েছে, আচ্ছা, কিন্তু আমরা ২০০০ মানে ২-৩ থেকেই আমরা কাজ চালু করেছি। মানে আচ্ছা। যে সময়টা আমাদের স্ট্রাগল পিরিয়ড, বা আমরা যে একটা কিছু ভাবছি বা করছি, বা তখন কতজন তখন ছিল আপনাদের সঙ্গে? তখন আমরা মোটামুটি ৪-৫ জন মহিলা মিলে শুরু করেছিলাম, এবং প্রতিষ্ঠানিক রূপ দিতে গেলে আমাদের কিছু অভিভাবকেরও প্রয়োজন একদম, একদম। হয়েছিল। সেই জন্য কিছু রিটায়ার্ড ডাক্তার, টিচার ওনারা আমাদের সাথে ছিলেন। আর সর্বোপরি আমাদের এখানকার ডিআইসি যেটা আছে, মানে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার, মানে শিল্পীদের প্রমোট করে যেখানে, সেইখানকার তৎকালীন যিনি ম্যানেজার ছিলেন এনডি সরকার সাহেব, ওনার অবদান মানে অসামান্য। মানে ওনার গাইডেন্সেই আজকে আমাদের শুরু। মানে উনি চারা গাছটি রোপণ করেছিলেন আমাদের মনে মনেই আজকে আমরা কাজটা করতে পারছি। মানে যত কম বলি, মানে ওনাকে, মানে আমরা ওনার কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না। তো তখন যখন আপনারা শুরু করেছিলেন, তখন আপনাদের সদস্য সংখ্যা কতজন ছিল? আমাদের ৭ জন মিলে। ৭ জন, মানে হ্যাঁ, যেটা মিনিমাম একদম দরকার লাগে। মিনিমাম যেটা ৭ জন মিলে। এখন সদস্য সংখ্যা? এখন তো আমাদের প্রায় ধরে রাখো ৩.৫-৪ হাজার উপর। ৩.৫-৪? ৩.৫-৪ হাজার। মানে আমাদের এখন বিভিন্ন মানে শিল্পর বিভিন্ন মানে ট্রেড অনুযায়ী ভাগ আছে। ধরুন কাঁথা স্টিচ হলো, জর্দৌসি হলো, হেলথের কাজ হলো,
বা আমাদের স্যানিটারি ন্যাপকিন ইউনিট হলো, এক একটা ইউনিটেরই বেনিফিশিয়ারি এবং আমাদের মানে যারা কাজগুলো চালায় সেগুলোরই আমাদের প্রচুর প্রচুর। এই যে আপনি বলছেন স্যানিটারি, আপনাদের বোধহয় দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সঙ্গে একটা বোধহয় হ্যাঁ, আমাদের রিলেশন আছে মানে এই ব্যাপারটা। সেলের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ইসকো স্টিল প্ল্যান্ট, কুলটি সেল গ্রোথ ওয়ার্কস, এমনকি আমাদের ঝাড়খণ্ডে চাষনালা কলিয়ারি, এগুলোতেও আমাদের কাজ হয়। বাহ, এখন ব্যাপকতা তো প্রচুর দূর অব্দি চলে হ্যাঁ, গেছে। মানে যেহেতু ধরে রাখুন মানে কাজটাকে আমরা মানে মন থেকে কাজটা ভালোবাসি এবং সেইভাবে কাজটা করতে চেষ্টা করি, ওই জন্য ছোট ছোট কাজ দিয়ে শুরু করলেও মানে যারা জানেন যে আমরা কাজটা কতটা আন্তরিকতার সাথে করি, তারা যখন ওই সমস্ত জায়গায় মানে ট্রান্সফার হন স্যাররা বা জানেন আমাদের কাজের খবর তখন ওনাদের ওই কাছে previous পৌঁছায়, experience থেকে তখন তারা ওনারাই আপনাদেরকে আমাদেরকে ডেকে নেন যে তা তোমরা আপনারা আমাদের এখানে এসে কাজ করো। এই যে বৃহৎ অর্গানাইজেশন গুলো, তাদের সঙ্গে আপনারা বেসিক্যালি কোন কোন বিষয়ে কাজ করেন? আমরা ওনাদের সাথে সিএসআর এ কাজ করি। মেনলি আমাদের এনজিওর মোটোটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্টের উপর কাজ, আচ্ছা, আচ্ছা। মানে মহিলাদের নিয়েই আমাদের কাজ। আমাদের মানে এছাড়া কিছু নেই। মানে কয়েকটা দিক আছে, যেমন প্রথম হচ্ছে মহিলাদের স্বনির্ভর করা, মানে বিভিন্ন রকম হস্তশিল্প যত হয় সেইগুলো আমরা মেয়েদের শেখাই। মানে একদম মানে ছাগল পালন থেকে শুরু করে মাশরুম কাল্টিভেশন, কাঁচা স্টিচ, জর্দৌসি, ফুড প্রসেসিং, ঘাসের জিনিস, এই সমস্ত কিছু। ছাগল পালনটা আপনারা দুর্গাপুরের বুকে বসে হ্যাঁ, ছাগল পালন, মানে এই যে লবনাপাড়া, কাটাবেরিয়া যে গ্রামগুলো আছে আমাদের আচ্ছা। এখানে, তো পঞ্চায়েত এলাকা প্রচুর আছে, ওখানে ছাগল পালনেরও আমাদের ট্রেনিং হয়। এটা তো আপনার গভর্নমেন্টের ভালো সাপোর্ট আছে। হ্যাঁ, গভর্নমেন্টের ভালো, মানে আমরা যে মানে কৃষি বিকাশ যে মানে দপ্তরটা আছে। দপ্তরগুলো, ওইগুলো থেকে আমরা অনেক সাহায্য পেয়ে থাকি। তো সেই কাজগুলো করি। তারপরে হচ্ছে আমাদের মহিলাদের হেলথ, মানে আমরা এটা বিষয়ে তো খুব নেগলেক্ট করি মহিলারা, একদম, সব একদম, করে মানে প্রত্যেকেই বলবে যে মেয়েরা নিজেদেরটা দেখে না। তো তাদের ধরে রাখুন যে বিভিন্ন শরীরে অসুবিধা হয় বা মাসিকের সময় যে প্রবলেম গুলো হয়, সেইগুলোর জন্য স্যানিটারি ন্যাপকিনের আমাদের যে প্রজেক্টটা চলে সেটা খুব ভালো। তারপরে আরেকটা হচ্ছে আমাদের দুটো প্রোগ্রাম চলে, একটা হচ্ছে গাড়ি করে আমাদের মানে প্রতিদিন একটা হেলথ অন হুইল গাড়ি আছে, যেটা করে গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় গিয়ে ডাক্তার শুদ্ধ প্যাথোলজি টেস্ট করে ওষুধ দেওয়া হয়। এটা আর ফ্রি অফ কস্ট? ফ্রি অফ কস্ট, পুরোটাই ফ্রি অফ কস্ট। মানে আমাদের মাসে একবার করে গেলে তার মাসের প্রেসারের ওষুধ, সুগারের ওষুধও তাদেরকে আমাদের ফ্রি দিয়ে আসি আমরা। এইটা আপনাদেরকে সাপোর্ট দেয় কারা? এটা আমাদের সেলই সাপোর্ট দেয়, সেল দেয়, সেলই বাহ। স্যার, হ্যাঁ। আর এছাড়া আমাদের একটা ঝাড়খণ্ডে মতিনগর বলে এলাকা আছে, ওখানে আমাদের একটা ছোট হেলথ সেন্টারও আছে। হেলথ সেন্টার? হেলথ সেন্টারও আছে রেগুলার, ওখানে সেটা ডাক্তার কবে বসে। থেকে শুরু হয়েছে? সেটা আমাদের 2 বছরের উপর হয়ে গেল। তাই? হ্যাঁ, রেজিস্টার্ড হেলথ সেন্টার? রেজিস্টার্ড হেলথ সেন্টার। তো ওখানেও এটা কোন প্রতিদিন, জায়গায় বললেন? এটা ঝাড়খণ্ডে? মতিনগর। আচ্ছা, আচ্ছা। তো আমাদের মানে সারাদিনে আমাদের প্রায় 150-র উপরে পেশেন্ট হয়, মানে আমাদের যদি দুটো জায়গা দেখা যায়। আচ্ছা। তো সুতরাং তাদের ধরে রাখুন মানে ডাক্তারদের, দুর্গাপুরের থেকে শুরু করে সেটা ঝাড়খণ্ড থেকে একটা হসপিটালের রূপ নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই জার্নিটাতে তো আপনাদের তো মানে স্বাভাবিকভাবে আপনাদের যারা রয়েছেন, মানে সংগঠনের যারা মাথায় যারা রয়েছেন এবং যারা আপনার এক্সিকিউটিভ মানে হুম, হুম, একদম এক্সিকিউশন বডিতে যারা রয়েছেন, তাদের তো মানে সত্যিকারের একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে। হ্যাঁ অনেকটাই, মানে সত্যি সত্যি এটা আমাদের মানে আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম একদম জিরো থেকে শুরু করেছিলাম, এবং আজকে এইটুকু আমি গর্বের সাথে বলতে পারি যে না কোনো আমাদের রেফারেন্স কাজ করেছে, মানে কোনো লবি কাজ করেছে না, রেফারেন্স করেছে না, কেউ ফেভার করেছে। যেটা করেছি আমরা প্রত্যেকটা মানে সদস্যের মানে রক্ত জল করে তিলে তিলে এই অর্গানাইজেশনটা গড়ে উঠেছে, তো সবারই অবদান মানে এখানে আছে। এই যে কাজগুলো আপনারা করছেন এবং আপনি একটা কথা বললেন যে উমেন এম্পাওয়ারমেন্ট, যেটা আমাদের দেশে এখন একটা ভাইটাল জায়গায় পৌঁছে গেছে এবং প্রধানমন্ত্রী দপ্তর থেকে শুরু করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে একটা আলাদা রকম একটা আলাদা সেগমেন্টই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো আপনারা এই পার্টে কাজ করতে গিয়ে যখন দেখলেন যে বিভিন্ন রকম সামাজিক সমস্যা এই মেয়েদেরকে নিয়ে রয়েছে, ইদানিংকালে একটা সামাজিক সমস্যা খুব দেখা যাচ্ছে, যেটা হচ্ছে পাচারের সমস্যা। এই ধরনের কোনো প্রবলেম ফেস করেছেন আপনারা? বা এই মানে এলাকায়, যে শুনেছি, এলাকায় হ্যাঁ, আপনারা কাজ আমার এই করছেন, এলাকায় মানে আমাদের ওটা ওই নিয়ে কাজ হয় না। মানে আমাদের ধরুন যখন আমরা, কোনোদিন কোনো কানে এসছে যে এই ধরনের ঘটেছে বা এই হ্যাঁ ধরনের? সেটা তো কানে আসেই, সেটা তো কানে আসেই। মানে পাচার মানে ধরুন জোর করে যে পাচার হয় সেটা হয় না। এখানে পাচার কিরকম হয়, ধরুন খুব গরিব ফ্যামিলি, তাদের মেয়ের বিয়ে দিতে হবে, হয়তো 13-14 বছরের মেয়ে, বিয়ে হচ্ছে হয়তো একটা 40-50 বছর, শুনছি বিয়ে হবে, খুব ভালো অবস্থা নিয়ে গেল, কিন্তু সেই মেয়েকে আর দ্বিতীয়বার কিন্তু আমরা বাপের বাড়িতে ফেরত আসতে কোনোদিনও দেখি না। দেখা যায় না। তো তো সেটা সেগুলো নিয়ে তো আপনারা হয়। আইনত বা কোনো আইনত কিছু বা বলতে এরকম গেলে, আপনাদের এটা কোনো চিন্তা ভাবনা নেই যে এই ধরনের জায়গাটা তো আপনাদের কাজ করা উচিত? হ্যাঁ
মনে তো হয়, দেখুন সমাজে যে কোনো কষ্ট যে কোনো ব্যথা তো আমাদের পীড়িত হয়, কিন্তু আমাদের যখন মানে অর্গানাইজেশন শুরু হয়েছিল আমাদের মেমোরান্ডামে কিছু কিছু জিনিস লিখতে হয় তো যে এইগুলোর মধ্যেই আমরা করব, মানে যখনই তখন যেটা এই মনে ব্যাপারটা হলো ছিল না। তখন এটা মাথায় ছিল না, ওই জন্য আমাদের সেটা সেটা মেমোরান্ডামে amendment নেই। ও করা যেতে পারে। অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে, কিন্তু ওটা করতে গেলে ধরে রাখুন আমার পুলিশ প্রশাসনেরও সাহায্য লাগবে বা এদিকেও লাগবে, কিন্তু এখন এমন হয়ে গেছে মানে এই কাজেই আমাদের এতটা ব্যাপ্তি, নতুন ভাবে আর ওইটা নতুন করে আর কিছু সংযুক্ত কিন্তু করতে আপনারা যে করলে তো ধরনের, ভালোই হয়। হ্যাঁ যেহেতু হ্যাঁ। আপনারা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছেন, ওটা তো বিভিন্ন অবশ্যই সেগমেন্টে যখন কাজ করতে যাবেন তখন যদি এই জিনিসগুলো দেখবেন আপনি না চাইলেও আপনার কাছে চলে আসবে। একদমই একদমই মানে যাদের কাছে আপনারা যাচ্ছেন মানে হুম, প্রান্তিক হুম। মানুষের কাছে যাচ্ছেন, এগুলো আসে, আর এই ধরনের ঘটনা জেনারেলি প্রান্তিক মানুষের ক্ষেত্রেই একদমই ঘটে। একদমই তো তাই। এবার ধরুন কোনো জায়গায় গেছেন, সেখানে গিয়ে এরকম একটা ঘটনা পড়লো, হুম, তো হুম। আপনি একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে তো আপনি চুপ করে থাকতে পারবেন না, না, আপনার কখনোই অন্তর নয়। থেকেই হুম, হুম, ডাক হুম, দেবে যে হুম। ওখানটায় গিয়ে। কখনোই কিন্তু নয়। আপনাদের যেহেতু লিগালিটিস এর মধ্যে হুম, ওটা হুম। নেই, তখন এই ফেস গুলো করতে হয়। হ্যাঁ, তো এইগুলো নিয়ে তাও আগামী ধরুন দিনে আমাদের বর্ডার এলাকা নয় তো সেই জন্য কিছুটা একদম কম, কিছুটা কম। কিন্তু তাও ডোমেস্টিক ভায়োলেন্সেরও কিছু কিছু এমন এমন কেস থাকে যেগুলো, যেমন আমি অশোক এভিনিউয়েই বছর খানেক আগে একটি কেস পেয়েছিলাম, যেটি হচ্ছে যে ভদ্র মহিলা মানে স্বামী এবং বাচ্চা বাড়িতে থাকে, হুম। ভদ্র মহিলার মানসিক কিছু অসুবিধা আছে কিনা জানি না, ওনাকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছিল, মানে বৃষ্টিতে, এই বৃষ্টির ওয়েদারেও ওনাকে বাইরে থেকেছেন, গেটের বাইরে, শুধুমাত্র নিজের ছেলেকে একবার চোখের দেখা দেখার জন্য। তো ওনাদের পাড়া থেকে কয়েকজন ভদ্রলোক ভদ্রমহিলা আমার সাথে যোগাযোগ করেছিলেন, আমিও তার জন্য কিন্তু যথেষ্ট মানে মানে দৌড়ঝাঁপ করেছিলাম নিজে থেকে, কারণ সত্যি সত্যি এমনি একটা মহিলা একটা মা শিশুর মানে সম্পর্ক। সম্পর্কে এরকম হবে, কিন্তু শেষ পর্যন্ত আমি কিছু করতে পারিনি, মানে অনেক কিছুতেই হাত পা বাঁধা ছিল। তো এগুলো তো আক্ষেপ অনেক আছে। না এই যে যেখানে আপনি কিছু করতে হুম। পারছেন না, মানে সেটা আপনাদের মানে আপনাদের গঠনতন্ত্রের মধ্যে হয়তো নেই, তার জন্য কিছু করতে না, পারছেন না। গঠনতন্ত্রের জন্য না, গঠনতন্ত্রের বাইরে মানবিকতার খাতিরেও কিন্তু আমি এখানে লিগ্যাল এইডস বলুন, থানা পুলিশ বলুন, এসডিও, এইগুলো কিন্তু গিয়েছিলাম, কিন্তু যেহেতু ধরে রাখুন ডাইরেক্টলি এটার মধ্যে ইনভলভ আমি হতে পারবো না, ওই জন্য মানে প্রেশারটা দিতে পারেন। প্রেশারটা দিতে পারিনি আর এক্স্যাক্টলি, কি। আমি ওই হ্যাঁ, জন্যই বললাম যেহেতু আপনার গঠনতন্ত্রের হ্যাঁ, মধ্যে নেই, যেহেতু আপনি এখান থেকে হয়তো হিউম্যানিটিস এর গ্রাউন্ডে আপনি এগিয়ে হ্যাঁ, গেলেও হ্যাঁ, একটা জায়গার পরে দেখবেন আপনি আর এগোতে আর পারছেন এগোতে না। পারছি না। হ্যাঁ। এইটা এইটা হুম, একটা অসুবিধা থেকেই যায়। কিন্তু আমাদের এখানে যে ধরনের কাজ আপনারা করেন, ধরুন এই যে ছাগল প্রতিপালন বা আপনার হেলথের কাজ, আমাদের যে দুর্গাপুরের ঠিক বাইরে যে অঞ্চলটা যেটা আপনি বললেন পঞ্চায়েত এলাকা, এখানে কিন্তু এখন অনেকগুলো মানে বড় বড় সংস্থাও কিন্তু কাজ করছে। হুম, হুম, অনেক হুম। বড় বড় সংস্থা কাজ তো করছে। তাদের সংস্থার সঙ্গে কাজ করতে, তারা যে জায়গাটায় কাজ করছে বা যে সেই পার্টে যখন আপনারা কাজ করছেন, মনে হয় যে তাদের কাছে কাজের যে ধরন বা আপনাদের কাজের ধরনের মধ্যে কোনো জায়গায় কোনো ক্ল্যাশ তৈরি হয়? না, সেরকম ক্ল্যাশ হয় না। তার কারণ হচ্ছে মানে বাইরের বড় অর্গানাইজেশন তো, বড় তো ধরে রাখুন কেউ একদিনে হয় না। না। যখন বড় অর্গানাইজেশন হচ্ছে মানে যেরকম ধরুন আমি যদি কোনো একজন বড় মানুষের, গণ্যমান্য ব্যক্তির কাছে কোনো কিছু সাহায্যের জন্য যাই বা কোনো কথা বলতে যাই, তিনি কেমন একটা পিতৃসুলভ আচরণ করবেন, একটা মানে একদম। ওনার জায়গার একটা ডিগনিটি থাকে, সেরকম বড় অর্গানাইজেশনও সেইগুলো মেনটেন করেই কাজ করেন। তো সেখানে ক্ল্যাশ হয় না, বরং মানে আমরাও ওদের কাছ সাপোর্টিভ থেকে হয়ে অনেক যায়। কিছু শিখতে পারি, ওনারা অনেক সাপোর্ট করেন, সেটা দিয়ে অসুবিধা হয় না। এই যে আপনি বললেন যে সরকারি সংস্থা মানে সেমি গভর্নমেন্ট যেগুলো রয়েছে হ্যাঁ, তাদের হ্যাঁ। সঙ্গে আপনারা কাজ করছেন। সরাসরি সরকারি সংস্থা যেগুলো ধরুন হুম, রেল বা অন্যান্য যে সংস্থাগুলো আছে, আমাদের আশেপাশের মধ্যে রেলটাই সবথেকে বড়। হুম। তো রেলের সঙ্গে আপনাদের কোনো কাজ এখনো অব্দি না, হয়েছে? রেলের সাথে আমাদের এখনো সেরকম কিছু কাজ হয়নি। মানে আপনারা যে হুম। যে কাজগুলো করেন স্যানিটারি ন্যাপকিন বা আপনারা আপনার অন্যান্য যে হেলথের কাজগুলো করেন, সেখানে কিন্তু রেলের সঙ্গে কাজ করার অনেক জায়গা আছে। হ্যাঁ, আছে, কিন্তু মানে সেরকম প্রপোজাল কোনোদিন দেওয়া আমাদের হয়নি। সেরকম যোগাযোগ আর কি হয়ে ওঠেনি আর কি। এবার আরেকটা জিনিস যেটা জানতে ইচ্ছে করে যে আপনাদের এই মুমেন্টে আপনারা বলছেন ৩-৩.৫ হাজারের উপরে আপনাদের সদস্য হুম। সংখ্যা। এই সদস্য সংখ্যাতে অ্যাকচুয়াল মানে শুধু কি মহিলারাই আছেন না না, পুরুষরাও কিছু আছেন? পুরুষও আছে। এবারে এই সদস্য বলে আপনাকে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, যেটা হচ্ছে ধরুন অনেক ক্ষেত্রে অনেক জায়গায় দেখি, ধরুন আমি একটা এনজিওর মেম্বার হব বলে আমি হয়তো ৫০০,০০০ টাকা বা ৫০০০ টাকা একটা ডোনেশন দিয়ে এক্সাক্টলি, দিলাম, একদম। একটা ফর্ম ফিল আপ করে দিলাম, আমি মানে লাইফ টাইম মেম্বার হয়ে গেলাম। সেটা কিন্তু আমাদের এনজিওতে হয় না। আচ্ছা, আমাদের মেম্বার কারা? যারা আমার বেনিফিশিয়ারি, যারা আমার সাথে আচ্ছা। যুক্ত আছে ওতপ্রোতভাবে, যারা পরপর বছরের পর বছর আমার সঙ্গে মানে একই পথ চলছে, তারাই আমার মেম্বার। বাহ! মানে আমার মেম্বার বলতে মানে গেলে আপনাদের কিন্তু মেম্বারের কনসেপ্টটাই আলাদা। কনসেপ্টটাই আলাদা, কারণ আমার এই মানে আমাদের এই কর্মযজ্ঞে তাদেরই তো একটি একটি করে একদম, একদম। মানে অবদান আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে অন্য ধরুন যে কাজটা বোঝে না, জানে না, দুদিন মানে এসে নিয়ে একটা ধরুন টাকা অফার করে দিল, কারণ না আমাদের এমনও আছে যে সারাদিন কাজ করেও
মানুষ 200 টাকাও রোজগার করে না, আচ্ছা। তাহলে তার অবদানটাই আমাদের কাছে বড়, সেইভাবেই চলি আর কি। মেম্বারদের এই যে নতুন আপনি যে মানে এটা হচ্ছে একদম পুরো অ্যাক্টিভ মেম্বার কনসেপ্ট। অ্যাক্টিভ মেম্বার কনসেপ্ট, তো এই অ্যাক্টিভ মেম্বার কনসেপ্টে যখন যেতে গিয়ে আপনাদের 3,500 বা 3,000 কি হুম হুম, ততোধিক আপনাদের মেম্বার, তবে এই মেম্বার গুলোর আমরা ধরে নিতেই পারি যে প্রত্যেকটা মেম্বার আপনার এ টু জেড অ্যাক্টিভ। এ টু জেড অ্যাক্টিভ। কিন্তু এই মেম্বাররা যখন অ্যাক্টিভ হয় আপনার কাছে, যখন আপনাদের সংস্থার সঙ্গে যুক্ত, তাহলে তো এরাও তো দিনের শেষে কিছু এক্সপেক্ট করে। অবশ্যই, অবশ্যই, নিশ্চয়ই। যেমন ধরুন আমরা আমি একটা ছোট প্রজেক্টে বলি যে আমাদের ধরুন ভোকেশনাল ট্রেনিং এ আমাদের হ্যান্ডিক্যাপস ছাড়াও আমাদের কিছু কিছু ট্রেনিং হয় যেগুলো হেলথের উপর, যেমন প্যাথোলজি ট্রেনিং, বা ধরে রাখুন কেয়ার গিভার ট্রেনিং, বা নার্সিং এর এএনএম, এইগুলোরও তাদের ছেলেমেয়েরা কেউ না কেউ করেছে। তো তারা কাজের জন্য যাচ্ছে বিভিন্ন জায়গায়, তো বাইরে গিয়ে ধরে রাখুন কেউ হয়তো 12,000 15,000 কাজ পাচ্ছে, তাও খাওয়া দাওয়া থাকা সবকিছু তার মধ্যে অসুবিধা। তো সেরকম যাদের যাদের ধরুন আমার বেনিফিশিয়ারির কোনো মেয়ে জিএনএম করা বা এএনএম করা বা প্যাথোলজি, সে আমার হসপিটালে স্টাফ হয়ে যাচ্ছে, সে আমার হেলথ ক্যাম্পে আমার সাথে সাথী থাকছে, তাহলে তাদের তো এখান থেকে একটা রোজগার চলে আসছে। এইভাবেই হয়। তারপরে ধরুন আমরা এরকম টোটো দিয়েছিলাম, মানে সিএসআর এরই আইএসপি রে 13 জন মহিলাকে টোটো। তো ওরা ওইটা কি হলো, মানে যে সমস্ত মহিলাদের মানে স্বামী পরিত্যক্তা বা বিধবা বা বাড়িতে আর কিছু তাদের করবার নেই, বা ছোট বাচ্চা, সেই বাচ্চাকে রেখে উপায় নেই, তাহলে তারা টোটো চালিয়ে রোজগার করছে। সেই যে মানে তাকে আইডেন্টিফাই করে যে তাকে ওটা পাইয়ে দিয়ে তার রোজগারে সাহায্য করা, তাহলে এটাও তো ওয়ান কাইন্ড অফ তাকে অ্যাক্টিভ ভাবে সাহায্য করা। 13 জন মহিলাকে আপনারা টোটো দিয়ে সাপোর্ট করেছিলেন, তারা কি এখনো অ্যাক্টিভ? হ্যাঁ, অবশ্যই। কোথায় আছে তারা? তারা বানপুরে। বানপুরে, হ্যাঁ। আচ্ছা, এটা তাহলে বানপুরের উপরেই হ্যাঁ প্রজেক্টটা হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা আইএসপির প্রজেক্ট। আইএসপির প্রজেক্ট, হ্যাঁ, মানে পুরো ফান্ডিংটা ওনারা করেছেন। হ্যাঁ, এইরকম প্রজেক্ট যেটা আপনারা আইএসপি তে গিয়ে যে আপনারা এই মেয়েদেরকে টোটো দিয়ে সাপোর্ট করলেন, তাতে তো আপনাদের মেয়েদের শুধু টোটোটা দেওয়া হয়তো হলো না, ট্রেনিং এ দেওয়া হয়েছে। ট্রেনিং দেওয়া শুধু তাই নয়, তাদের একটা সিকিউরিটির ব্যাপার থাকে, যেহেতু তারা অন রোড থাকে, সেই জায়গাটাতেও তো আপনাদের সাপোর্টের প্রয়োজন পড়ে। হ্যাঁ, সেই জায়গাতেও সাপোর্টের প্রয়োজন পড়ে। এটা পুরো কম্প্রিহেনসিভ একটা পুরো প্যাকেজের মধ্যে, পুরো প্যাকেজের মধ্যে আছে। এই যে কাজগুলো যখন আপনার এই এত ব্যাপ্তিসম, এতগুলো বিভিন্ন ধরনের এবং পুরনো কনসেপ্টের এনজিও এবং বর্তমান এনজিও দুটো তো আলাদা হয়ে গেছে পুরো। হ্যাঁ, সে তো আগেকার নিশ্চয়ই। এনজিওর যে কনসেপ্ট, এখনকার কনসেপ্ট এক নয়। হ্যাঁ, এই দুটোকে ব্যালেন্স করতে গিয়ে আপনাদের, যখন আপনারা প্রথম শুরু করেছিলেন 2006-তে, তখন কখনো ভেবেছিলেন যে এইরকম একটা ব্যালেন্সিং জায়গায় আমাদের কোনোদিন আসতে হবে এবং সেরকম মানসিকতা? না না, ব্যালেন্স করা তো দূরের কথা, মানে আমরা তো মানে এরকমও যে হয় এখনকার দিনের যে কনসেপ্ট দেখছি, সেটা কোনোদিন আমাদের মাথাতেই আসেনি। এখন নতুন যত দিন যাচ্ছে আমরাও শিখছি দেখে দেখে। যে আগের বারে যেমন আপনি আমাকে বলেছিলেন যে আপনাদের অ্যাডিংটা বেশি হয় না, কাজ প্রচুর হয়, অ্যাডিংটা হয় না, মানে আপনার বলার পর থেকে তো আমি ফেসবুকে পোস্ট গুলো মানে কাউকে একজনকে বলেছি তুই পোস্ট গুলো কর আমাদের কাজ। কেন হয় আমি বলি এটা কিন্তু শুধু আপনি কোনো কাজ করলেই হবে না, একদমই তাই। কাজটাকে আপনার যদি জনসাধারণের কাছে না তুলে ধরতে পারেন, তাহলে আপনি কে এবং আপনি কি করছেন কেউ চিনবে না। শুধু তাই নয়, এটার সঙ্গে সঙ্গে জড়িত থাকে কি জানেন তো, আপনার শুধু ধরুন আপনি 6টা সংস্থাকে নিয়ে কাজ করছেন, এই 7 নম্বর সংস্থা আপনার কাছে আসবে কেন? বা তারা হয়তো তাদের নিড আছে, হয়তো তারা এমন একজন সংস্থাকে খুঁজছে যে সংস্থার ওই কাজের উপযুক্ত, আপনার মধ্যে সেই ক্যালিবারটা আছে, কিন্তু কমিউনিকেশনটা হচ্ছে। এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি তখন বলেছিলাম যে দিদি আপনারা যা করছেন সেটা একটুখানি অ্যাডভার্টাইজ করুন। হ্যাঁ হ্যাঁ, দেখুন অ্যাডভার্টাইজমেন্ট মানেই যে আমার শুধু মানে প্রচারটা যে শুধু আমার নেগেটিভ প্রান্তে হবে তা না, সবই। সেটার জন্য আমার অ্যাডভার্টাইজমেন্টটা এই শর্তেই করা উচিত, বা হয়েও থাকে, সেটা হচ্ছে যে আমি কি পারি। একদমই তাই। হ্যাঁ, আমি কি পারি, আমাকে তো জানাতে হবে, না হলে আপনি কি করে জানবেন আমি কি পারি। এই জায়গাটার জন্য আমরা অ্যাডভার্টাইজমেন্টের কথাটা তখন বলেছিলাম। দেখ আমার খুব ভালো লাগছে যে আপনি আমাদের ওই কথাটা শুনে আপনার লাভ তো কিছু। অবশ্যই, নিশ্চয়ই, মানে দেখুন সবার কাছে শেখার আছে, বললাম না, আমরা কেউই বলবো না যে আমরা সব জানি বা সব মানে বিন্দু বিন্দু দিয়েই হয়, তো না আপনার ওই যে অ্যাডভাইসটা যে না আপনি এবারে প্রচার করুন, ওইটাতে সত্যি সত্যি আমাদের অনেক প্রচারও হয়েছে এবং ওটা মানে আস্তে আস্তে ভালোর দিকেই যাচ্ছে। আশা করছি আগামী দিনে আরো ভালো করতে পারবো, আরো এগিয়ে চলুন, আরো মানে এরকম কাজ হোক। এই যে মানে আপনারা যে বিভিন্ন যে মহিলাদের নিয়ে কাজ করছেন,
খেলাধুলার ক্ষেত্রে কাজ হচ্ছে মহিলাদের? হ্যাঁ, খেলাধুলার ক্ষেত্রে হচ্ছে, কিন্তু আমরা ডাইরেক্টলি এখনো খেলাধুলার উপরে কিছু করে উঠতে পারিনি। যেমন ধরুন আমরা যে আদিবাসী যে মেয়েদের সাথে মানে আদিবাসী গ্রামে কাজ করি না, ওদের মধ্যে দেখবেন আদিবাসীদের মধ্যে এই মানে স্পোর্টস সুলভ ব্যাপারগুলো একদম। খুব বেশি থাকে। তো ওদের ছেলেদের জন্য যেরকম আমরা ফুটবল টুটবল সব কিনে দিই, ওদের মানে খেলার উৎসাহ দিই, আমাদের ভালো কোচ থাকলে ওনারা গিয়ে ফ্রি অফ কস্ট ওনাদেরকে ইয়ে করেন। কিন্তু মহিলাদের জন্য ইচ্ছা আছে, মানে মনে সুপ্ত বাসনা আছে, কিন্তু এখনো ওটা ইমপ্লিমেন্ট করে উঠতে পারেনি। না, মহিলাদের জন্য যদি কিছু করেন তাহলে তাহলে আমাদেরকে বলবেন, হ্যাঁ, কারণ হ্যাঁ, সেরকম অবশ্যই, নিশ্চয়ই, সেরকম হ্যাঁ। অপশন আমাদের কাছে আছে। আচ্ছা, আচ্ছা, তাহলে হ্যাঁ, তো এবং ভালোই, হ্যাঁ। সেরকম অপশন আমাদের কাছে আছে, তারাও চাইছেন যে মহিলাদের জন্য কিছু হুম, করা হুম, যাক। হুম। হ্যাঁ, এবং বারবার আমাদের কাছে আবেদনও করেছেন। আচ্ছা, যদি সেরকম আপনারা কোনোদিন ভাবেন আমাদের নিশ্চয়ই বলবেন, আমরা আমাদের তরফ নিশ্চয়ই, থেকে যথেষ্ট যতটা পারবো নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই হ্যাঁ। করবো। আরেকটা জিনিস হচ্ছে মহিলাদের পড়াশোনা, ওটা নিয়ে কতটা হ্যাঁ, করছেন? আমাদের ৩ টে স্কুল চলে। তিনটে স্কুলও ৩ আছে? টে স্কুল চলে। ঠিক আছে? ৩ টে। নেই আপনাদের? না, ওই তো এডুকেশন, হেলথ আর ভোকেশনাল ট্রেনিং সেখানে তো হসপিটাল এইটুকুই। তৈরি করে হ্যাঁ, ফেলেছে। ওই আর কি ছোটখাটো, না বড়সড় না নয়। না, হ্যাঁ, দেখুন, ছোটখাটো। কোনো জিনিসই না হ্যাঁ। ছোটখাটো নয়। আপনি আজকে যেটা ছোট ভাবছেন, মানুষ তো আসছে, হ্যাঁ, পরিষেবা সে পাচ্ছে, তো নিশ্চয়ই, তাহলে হ্যাঁ, তো সেটা সেটাই তো পাচ্ছে। বিরাট বড় ব্যাপার। হ্যাঁ। কজন পারে সেই পরিষেবাটা মানে দিতে? ওদের আমরা ওই যে আপনার বলার পর থেকে ওদের মানে ওরা স্যাটিসফাইড কিনা সেগুলো ছোট ছোট ভিডিও করি। একদম। মানে প্রতিদিন এত এত মানুষের যে ওদের আনন্দ মুখে হাসিটা পায় না, ওটাই যে এত আমার ব্যথা ছিল হাঁটুতে, আমি হাঁটতে পারতাম না, আমার কোমরে তোদের ডাক্তার খুব ভালো, খুব ভালো ওষুধ দেয়, এই যে কথাগুলো শুনি না, তখন সত্যি মনে হয় যাক কারুর তো কিছুটা উপকারে একদম। আমরা আসছি, এটাই অনেক। এই হ্যাঁ, সেলফ রিয়েলাইজেশনটা খুব প্রয়োজন হয়ে পড়ে হ্যাঁ, একটা এটা সময়। সত্যি সত্যি খুব কোনো প্রয়োজন কারণে হয়। দেখবেন কোনো কাজ করতে গিয়ে যদি আপনি অবস্টাকেলের মধ্যে পড়েন, হুম, তখন মনে হয় আমি কেন করছি। হ্যাঁ, 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 তখন যদি আপনি এই জিনিসগুলো দেখেন, একদমই তখন তাই। দেখবেন আপনার ওই গেনিংটা শুরু হয়ে হুম, যাবে। হুম, মানে নিজের মধ্যেও ধরুন যদি মানে কোনো সময় মনে হয় যে কি আর করতে পারলাম, হুম, কিন্তু তখন মনে হয় ঠিক আছে ১০০ করতে পারিনি, ১০ তো করতে একদম পেরেছি, একদম। ওইটুকুই অনেক। হয়তো আমার ওইটুকুই লিমিটেশন ছিল, এইটুকুর জন্যই ঠিক আমাকে আছে, পাঠিয়েছেন। যেটুকুন হ্যাঁ, মানে দেখুন, আমরা আমাদের এই সমাজবদ্ধ, যেটা আপনি প্রথমেই বললেন, সমাজবদ্ধ জীব, আমরা যদি প্রত্যেকে যদি কিছুটা করে কন্ট্রিবিউট করতে পারি না অনেক সমাজটাকে, কিছু করা যায়। অনেক হ্যাঁ, কিছু কিন্তু অনেক, হয়ে যায়, হ্যাঁ, অটোমেটিক্যালি হয়ে যায়। কিন্তু এই জায়গাটায় আমরা ভাবতেও পারি না অনেক সময় গিয়ে নিজেদের আত্মকেন্দ্রিকতার জন্য, কিন্তু করা উচিত। হুম, সময়ের হুম, হুম, 24টা ঘন্টার মধ্যে অন্তত কিছুটা সময় যদি আমরা একদমই দিতে তাই। পারি। যাই হোক, আপনারা মানে সেই দিক দিয়ে আপনারা আমাদের থেকে অনেকটা বেশি সার্থক। এবং আমাদের যে আপনাদের স্কুলগুলো চলে সেগুলো আদিবাসী গ্রামে। আচ্ছা, মানে ওরা তো কোন ধরে কোন রাখুন, জায়গায় আছে? একটা ডোমরাতে আছে, ডোমরা আছে হ্যাঁ, এইদিকে। আরেকটা আছে আপনার আঙ্কারাতে, একটা কামারহিড়ে, ওই নাচন ড্যাম্পের আশেপাশে সব ওগুলোতে। হ্যাঁ, তো ওগুলো ধরুন ওনারা তো ফার্স্ট জেনারেশন লার্নার, তো স্কুলে যেটুকু শিখে এলো এলো, তারপরে যে বাড়িতে পড়বে এসে সেই পরিবেশটাও থাকে না, আর বাড়িতেও মানে বাবা মা দেখানোর মতনও থাকে না। তো তারপরে যে স্কুলের পরে যে ফ্রি টিউশনটা সেটা আমরা দিই, আচ্ছা, কারণ ওনাদের কাছে ধরুন টিউশন দেওয়ার পয়সাটাও একটা মানে মানে আপনারা বিলাসিতা। সাপোর্টিভ এডুকেশনটা আপনারা দেন। হ্যাঁ, আর আমরা শনি রবিবার গুলো কি করি, নাচ গান আঁকা খেলাধুলা এইগুলো শেখাই। মানে তাহলে কি ওরা তো ধরে রাখুন পয়সা দিয়ে ক্যারাটা ক্লাসেও ভর্তি হবে না, না না ক্রিকেট না, ক্লাবেও সময় ভর্তি হবে ওদের না, সেই আঁকার জায়গাটাই ইয়েতেও নেই। ভর্তি হবে না। তো সেই জন্য আমাদের টিচাররা ওই শনি রবিবার গিয়ে ওদের মধ্যে ওই সত্তাগুলো, যেহেতু শিল্প সত্তা, স্পোর্টস সত্তাগুলো আছে, মানে খেলাধুলাগুলো ওইগুলো যেটুকু নার্চার করা যায়, সেই জন্য ওইগুলো আমাদের মানে এর মধ্যে ক্যারিকুলার মধ্যেই রয়েছে, যে তো পুরোটাই শুধু আপনারা পড়াশোনা আপনারা নয়, ওই শনি রবিবার নাচ আর গানটা করান? নাচ গান আঁকা আচ্ছা, আর খেলাধুলা। আঁকাও আর আছে। খেলাধুলা, হ্যাঁ। আচ্ছা, এরকম কখনো ভেবেছেন যে নাচ গান আঁকা খেলাধুলা, হুম। মানে নাটকের নিয়ে চর্চা করা বা ওই ধরনের কিছু হ্যাঁ, করা? করলে তো করাই যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরে রাখুন আমাদের তো মানে আর শনি রবিবারের বাদ দিয়ে ডেটও নেই, অন্য অন্য আর নাটক শেখাতে গেলে ওই সপ্তাহে একদিন হয় না, একটু টানা টাচে থাকলে ভালো হয়। তো একটা একটা এরকম করা যেতে পারে যে ধরুন যখন গরমের ছুটি বা যখন পুজোর ছুটি হয়, তখন হ্যাঁ, যদি একটা স্পেশাল ক্যাম্প মতন হ্যাঁ, করে একটা করা যায়, ওয়ার্কশপ টাইপের ওয়ার্কশপ করা হয়। মতন করে যেমন করা যায়। নাটক, যেমন ধরুন আমাদের এই পুজোর আগে প্রি পূজাতে যখন, তখন আমাদের একটা ছোট করে প্রোগ্রাম হয় বস্ত্র বিতরণের। আচ্ছা, আমরা মানে নতুন বস্ত্র ওই সময় দিই, এছাড়া আমরা পুরনো বস্ত্র সবার কাছ থেকে সারা বছর কালেক্ট করি। আচ্ছা, ধরুন আমাদের যেগুলো ছোট হয়ে গেছে বা আমাদের পড়ি না, কন্টিনিউয়াস হ্যাঁ, প্রসেস। সেইগুলো আমাদের জমা হয় অফিসে। তো ওইগুলো যখনই বেশি বেশি হয়ে যায় তখনই আমরা এক একটা গ্রামে গিয়ে গিয়ে দিয়ে আসি। তো ওই পুজোর আগে একটা বড় প্রোগ্রাম হয়, তখন ওরা নিজেরাই একটা ছোট করে নাটক করে, মানে এই দুর্গার গল্প, অসুর নিধন, সমস্ত কিছু এগুলো নিয়ে। তখন ছোট ছোট নাটিকা যেগুলো হয় সেগুলো ওরা করতে পারে, বেশ ভালোই করে ওগুলো। মানে তো ওদের অ্যাকচুয়াল ব্যাপারটা কি না, এই আমাদের যারা আদিবাসী প্রবণ যে মানুষগুলো, হ্যাঁ, প্রান্তিক হ্যাঁ, মানুষগুলো রয়েছেন, তারা কিন্তু আমাদের সমাজের কিন্তু সূত্রধর। একদমই তাই। হুম, হুম, তাদের তাদের কাছ থেকেই কিন্তু আমাদের সমাজটা জেনারেট করেছে, একদমই, আমরা হ্যাঁ। তো অনেক পরে হুম, এসেছি। হুম, হুম, এবার সেই জেনারেশনটা আস্তে আস্তে কিন্তু সমাজের
বিভিন্ন ঘাত প্রতিঘাতের জন্য কিন্তু পিছিয়ে যাচ্ছে বা আস্তে আস্তে অনেক জায়গাতে শেষও হয়ে যাচ্ছে। হুম হুম আমাদের চেষ্টা হওয়া উচিত যে ওদেরকে একটু একটু যা সাপোর্ট দেওয়া। একদমই তাই, ওরা হ্যাঁ। পারে না তা নয়, ওরা না, সবকিছুই পারে, কিন্তু ওদেরকে একটু জাস্ট এই আধুনিক চিন্তা ভাবনা, আধুনিক প্রযুক্তি বা এইগুলো সাপোর্ট যদি একটু দেওয়া যায়, তাহলে ওরাও নিজেদেরকে হ্যাঁ, ফার্নিশ করতে ওদেরকে পারে। শুধু একটু পাশে থেকে গাইড একদম করা, আর একদম কিচ্ছুর একদম। প্রয়োজন হয় না। ওইটাই মানে হচ্ছে ওরা main। অনেক বেশি অনেস্ট, অনেক বেশি একদম রেসপন্সিবল, অনেক ভালো মানুষ। একদম খুবই মানে ভালো ভালো মানুষ। মানুষ হিসেবে বলতে যেগুলো যায়, মাটির সত্যি মানুষ সত্যি ওরা, বলতে হ্যাঁ, যেটা ভালো বোঝায় মানুষ, সেটাই। হ্যাঁ। এই যে কাজগুলো আপনারা করছেন, এই কাজগুলো করতে গিয়ে বাধার তো সম্মুখীন বিভিন্নভাবে বাধা হতে তো হয়। হবেই, কি হ্যাঁ। ধরনের বাধা, মানে সামাজিক বাধা না পলিটিক্যাল বাধা? না, পলিটিক্যাল বাধা বা সামাজিক বাধা সেরকম না, মানে এবারে যেমন ধরুন আমি হয়তো স্কুলটি করছি, তো স্কুলটাতে আমার ধরুন মাটির জায়গা, মানে শানটা মাটির। আমি ওখানে এই যে বর্ষাকালে, এবারে আমি ধরুন এখন বিভিন্ন মহলে হয়তো আবেদন করলাম যে ওটাকে একটু বাঁধিয়ে দেওয়ার জন্য। তাহলে আজকে বললেই তো আর কালকে কাজ না। কখনোই সম্ভব না, সরকারি ক্ষেত্রেও হবে না, রাজনৈতিক ক্ষেত্রেও হবে না। এবারে রাজনৈতিক নেতারা ধরে রাখুন যদি আমি ডেকে ওই জায়গায় নিয়ে যাই, তাহলে ধরুন আমার আদিবাসী ভাই বোনেরা কিন্তু সেটা চায় না। আচ্ছা। ওরা ওদের মানে মন্তব্য কি, যে না আজকে এতজন এলো তারপরে কালকে হবে না, মানে ওরা বোঝে না যে এই প্রসিডিওরের সময় লাগে। সরি, ওরা ভাবে যে আজকে বললেই হয়তো 7 দিনের মধ্যেই হয়ে যাবে। তো সেই কারণে কিছু কিছু জিনিস আমাদের একটু মানে করতে অসুবিধা হয়। বাকি এমনি কোনো অসুবিধা হয় না, মানে রাজনৈতিক যে আপনি ভাবছে যে রাজনৈতিক আমাকে বাধা দিল, কোনো বাধা হয় না, মানে আগেও হয়নি, এখনো হয়নি। ওনারা মানে ডাকলে পরেই আসেন এবং যথেষ্ট ভাবে যতটা পারবেন ওনারা সাহায্য করেন। যে কাজগুলো মানে করে এসছেন, মানে হুম যেগুলো সাকসেসফুলি আপনাদের হচ্ছে হুম। আর যেগুলো হচ্ছে না, এই দুটোর মধ্যে ফারাক কতটা? মানে যেটা হচ্ছে না করতে তো অনেকটাই। মানে যতটা ধরে রাখুন, মানে আমাদের যেখানে আমি বলছি এত মানুষের কন্ট্রিবিউশন, এতটা আমাদের এফোর্ট, সেখানে যতটা আমরা চাইছি এগোতে, ততটা আমরা এগোতে পারছি এই না। কারণ আহ, কারণ আমাদের হয়তো কপাল। তার কারণ ওই যে আপনি বললেন না এখনকার এনজিও আর তখনকার এনজিও, সুতরাং সেইখানে একটা বড় দেওয়াল আছে। তো কিছু কিছু জিনিস যেগুলো আমরা হয়তো পেরোতে পারছি না, যারা নতুন তারা হয়তো পেরিয়ে যাচ্ছে, সেই কারণে আমরা আর সেই পর্যন্ত পৌঁছাতে পারছি না। না, তার মানে এই আপনাদের কাজের যে সফলতা বা যেটা আপনারা করছেন হ্যাঁ আর যেটা করতে পারছেন না কোনো কারণে, হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে একটা বেশ অনেকটা কিন্তু তার মানে ফাঁক রয়ে যাচ্ছে। কিছুটা ফাঁক তো আছেই, কিছুটা আপনার ফাঁক আপনার আছে, কথাবার্তাতে হ্যাঁ, সেটা আসছে যে কিছুটা ফাঁক ফাঁকটা আছে, অনেকটাই আছে এবং অনেকটাই তার জন্য আছে। আক্ষেপও অনেকটা। হ্যাঁ, মানে যেমন ছোট একটা ঘটনা বলি, ধরুন আমরা যেমন আপনাকে বললাম এই আমরা একটা ছোট হেলথ সেন্টার করেছি। হুম। আবার ধরুন কোনো একটা জায়গায় আমরা আরেকটা হেলথ সেন্টার হবে, সেই জায়গায় আমরা জাম করতে চাইছি যে ওইটা পাবো, যেখানে ধরে রাখুন আমার ক্রিডেন্সিয়াল আছে, আমার এত বেনিফিশিয়ারি আছে, আমার সেট আপও যদি থাকে, আমি ওখানে কিন্তু করতে পারছি না। যেখানে নতুন ধরে রাখুন যাদের কোনো ক্রিডেন্সিয়ালও নেই, সেট আপও নেই, তারা হয়তো পেয়ে গেল, তারা হয়তো কাজটা শুরু করে দিল। হয়তো আমি জানি, বা এরকম ক্ষেত্রেও হয়েছে যে আপনি বললেন না নামী অর্গানাইজেশনরা কিছু কিছু আসছে, নামী অর্গানাইজেশনের অনেক জায়গায় কাজ হচ্ছে, মানে আমি হয়তো সেই জায়গায় গেছিলাম কাজের জন্য, তখন আমাকে বলা হয়েছে তোমাদের মতন ছোট অর্গানাইজেশন এগুলো কাজ করতে পারবে না, ওখানে বড় অর্গানাইজেশন আসছে। কিন্তু তারপরে বছর খানেক যখন প্রজেক্টটা ঘুরে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে মানে বড় অর্গানাইজেশন বড় বড় জায়গাতেই ব্যাপারটা আছে, কিন্তু আসল গ্রাসরুট লেভেলে সবকিছু আসছে না। তো আমরাও সেই জায়গাটা হয়তো ওনাদেরকে অ্যাসিওর করতে পারছি না, যে কারণ আমরা কতটা কি করতে পারবো, এগুলোর তো গ্যাপ থাকছেই কিছু না কিছু। মানে ব্যাপারটা কি এরকম হচ্ছে না যে প্রফেশনালিজমের ঘাটতি থেকে যাচ্ছে? মেবি, অবশ্যই হতেও পারে, হতেও পারে। কারণ প্রফেশনালিজম আর দরদ দিয়ে করা দুটোর মধ্যে অনেকটা পার্থক্য থাকে, আকাশ পাতাল অনেক পার্থক্য। পার্থক্য থাকে। তো আমাদের মধ্যে সত্যি সত্যি মানে এটা যদি বলতে হয়, মানে আমার বলতে লজ্জা নেই, হয়তো আমাদের দরদটা বেশি হয়ে যাচ্ছে, কিন্তু প্রফেশনালিজম হয়তো আমাদের সেই আন্দাজে নেই। এবং আমাদের এটাও শুনতে হয় কিছু কিছু মানে উপর মহলের কাছ থেকে, যে তোমরা ওই আদিবাসীদেরকে নিয়ে কাজ করলে কি আর তোমরা এগোতে পারবে? তো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার যদি একটা মেয়েকে আমি ধরে রাখুন একটু গাইড করে মাজা ঘষা করে যদি ওকে একটা জায়গা দিতে পারি, আমি সেখানে একটা প্রফেশনালকে নিয়ে যদি আসি, তাহলে তো সে কাজ পাবে না, আমাকে তো মানে আমি আমার দিক দিয়ে মনে করি, বা আমাদের এনজিওর যারা মাথা আছেন তাদেরকে দিয়ে মনে করি, একটু একটু হলেও ওরা যদি কাজটা করে আমরা বেশি খুশি হব একটা প্রপার ট্রেন্ড কেউ এসে করার থেকে। তো সেই জায়গায় আমাদেরই হয়তো মানে ত্রুটিটা রয়ে যাচ্ছে, আমরা হয়তো সেই মাইন্ডসেটে এগোতে পারছি না। তো এগুলো তো একটু হয়। না, আপনাদের অর্গানাইজেশনে যারা এই যেহেতু যেহেতু এগুলো কিন্তু একটা আলোচনা,
আলোচনা, হ্যাঁ, অবশ্যই মানে আলোচনা, আপনি হ্যাঁ। এটাকে অন্যভাবে কখনোই না, না, নেবেন না, না। হ্যাঁ। আশা করি আমিও সেরকম বোঝাতে চাইছি না। আমার যেটা বক্তব্য হচ্ছে যে একটা অর্গানাইজেশন এতগুলো মানুষকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। হুম, উত্তরোত্তর আরো মানুষের সংখ্যা বাড়বে। হুম, হুম, তো মানুষের সংখ্যা যখনই বাড়বে তখনই আপনার বড় জায়গায় জাম্প করাটা একটা প্রবণতা আসবে। হুম, হুম, আপনাদের কাজকর্মের যে আপনি নিজেই যেখানে বলছেন যে কাজকর্ম আমরা করছি কিন্তু আমরা আপ টু মার্কে হতে পারছি হুম, না। কোনো হুম, একটা হুম, জায়গায় হুম, গিয়ে মনে হুম, হচ্ছে যে না আমরা আপ টু মার্ক হচ্ছি হুম। না। এই আপ টু মার্ক না হওয়ার জন্য বর্তমান সমাজে যে ধরনের ক্রাইটেরিয়া গুলো একটা এনজিও থাকা দরকার, সেই ক্রাইটেরিয়া গুলো তো সবই যদি আপনাদের থাকে তাহলে গ্যাপটা তৈরি হচ্ছে কোন জায়গাটা? কাগজপত্রের দিকে আপ টু, মানে আপ টু মার্ক আছে, ঠিক আছে, ক্রিডেন্সিয়ালে আপ টু মার্ক আছে, তাহলে গ্যাপটা হচ্ছে হয় আমার ওই প্রফেশনালিজমেই হয়তো গ্যাপটা হয়ে যাচ্ছে, তার মানে যে এটা যেখানে ধরে রাখুন আমরা মানে যেই যে স্কিল লাগবে ওটাকে ক্র্যাক করতে, সেই স্কিলটা আমাদের নেই। মানে স্কিলের ব্যাপারটা নিয়ে অনেক কিছু বিস্তারিত হতে হ্যাঁ, পারে। হ্যাঁ, হ্যাঁ, সেটা সেই হতে যে পারে, সেটা হ্যাঁ, সেটা হতে আপনি পারে। ভেবে নিন। হুম, তো সেটা আমাদের নেই, কারণ আমাদের কাগজপত্রেরও কোনো অসুবিধা নেই, আমাদের ক্রিডেন্সিয়ালেরও কোনো অসুবিধা নেই, কিন্তু যে জায়গায় গিয়ে যে লাস্ট হিটটা যেটা করতে হবে সেই স্কিলটা হয়তো আমাদের নেই। মানে সেটা আমি চাইবও না সেই স্কিল আপনাদের থাকুক চাই না থাকুক। আমি সেটা সেই তো পরের হ্যাঁ, সেটা ব্যাপার, হ্যাঁ, হ্যাঁ, সেটা হ্যাঁ, নিয়ে হ্যাঁ। বিতর্কের জায়গা থাকতে পারে অনেক। হুম, কিন্তু আপনারা যেভাবে এগোচ্ছেন হয়তো কোনো একদিন দেখা যাবে যে আপনারা আপনাদের কাজের মাধ্যম দিয়েই সেই স্কিলটা অর্জন করে ফেলেছেন। দেখা যাক, হ্যাঁ। সেই আশাটা রাখবো। এবার আরেকটা জিনিস সেটা হচ্ছে যে একটা সেক্টর হলো যেখানে আপনি দেখতে পেলেন যে আপনার ঘাটতি রয়েছে, হুম, সেই ঘাটতিটাকে যেভাবেই হোক হুম, আপনাকে বাইপাস করতে হবে। হুম, হুম, কোনো একটা বড় অ্যাচিভমেন্ট করতে গেলে বাইপাস করতে, যেরকম ধরুন আমি যেটা বললাম যে সেলের সঙ্গে কাজ করছেন, দুর্গাপুরের আশেপাশে আপনার গেল রয়েছে, হুম, হুম, রেল রয়েছে, আরো গভর্নমেন্টের সংস্থা রয়েছে এবং ব্লু চিপ কোম্পানির কাজও হুম, রয়েছে। তারাও কিন্তু এই সিএসআর এর প্রজেক্টের কাজ হুম, করছে, হুম। কারণ সিএসআর এর একটা পার্সেন্টেজ এখন বাধ্যতামূলক ভাবে হ্যাঁ, দিতে হয়। হ্যাঁ, তো অবশ্যই। এইবার সেই জায়গাগুলোয় ঢুকতে গেলে শুধু আপনি যে শুধু সেলের সঙ্গে কাজ করেই যে আপনার মানসিক শান্তি বা আপনার কাজের পরিধি বাড়বে তা নয়। কারণ অন্যান্য সেক্টরে কাজ করতে গেলে অন্যান্যদের সঙ্গেও যেতে হবে। অবশ্যই, হ্যাঁ। এই কমিউনিকেশনটার জন্য আপনাদের সংস্থার মধ্যে এরকম কোনো আলাদা কোনো পোস্ট রেখেছেন যেখানে হ্যাঁ, সেটা আমরা রেখেছি যে যিনি শুধুমাত্র মানে কর্পোরেট ডিল গুলোই করবেন, একদম কারণ না ওইটার তো ধরে রাখুন মানে আমাদের আলোচনা থেকেও উঠে এসেছে এবং আপনিও বুঝতে পারছেন যে আমাদের মতন মানসিকতা যারা মানে গ্রামে গঞ্জে হুম, লোকেদের সাথে বেশি কমফোর্টেবল হয় তারা গিয়ে তারা পারবে কর্পোরেটে না। বেমানান। তো কিছু আমাদের মানুষ ওই জন্যই আমাদের রিসেন্টলি আমাদের হয়েছে যে যারা শুধু কর্পোরেটটাই ডিল করবেন, বাকি কাজটা যেটা গ্রাসরুট লেভেলে হবে সেটার জন্য আমরা তো ঠিক সেটাতে আছি। আপনারা সাকসেস পাচ্ছেন? হ্যাঁ, সেটাতে সাকসেস পাচ্ছি আমরা কিছু মানে কিছু ওইটাই ক্ষেত্রে। আমি ঘুরিয়ে বলতে চাইছিলাম যে হ্যাঁ, স্কিলটা কিন্তু ওইখানে। হ্যাঁ, স্কিলটা সেরকম স্কিলড লোকের জন্য রাখতে হচ্ছে এবার আমাদের, স্কিলটা হ্যাঁ, কিন্তু ওইখানে যেটা আপনি ওইটাই, হ্যাঁ। ভাবছিলেন যে স্কিলটা নেই। হুম, হুম। স্কিলের ব্যাপারটা অনেক রকম ভাবে ভাবা যায়। অনেক রকম ভাবে হ্যাঁ, ভাবা যায়। কিন্তু বেসিক স্কিলটা হচ্ছে যে আমাদের ওই সময়টায় মানে একটা অর্গানাইজেশন এবং একটা কর্পোরেট দুটোর মাঝখানে যে সেতুবন্ধের কাজটা হ্যাঁ, করবে সেইটাতে কিন্তু কর্পোরেটের একদম লোকজনকেই দরকার হয়। দরকার, হ্যাঁ। মানে যারা ওই ওই টেকনিক্যাল বিষয়ে কিছু জিনিস যেগুলো আমরা জানি না, একদম যেগুলো ওনারা ভালো জানেন, সেগুলো কি ওনাদের কাছেও আমরা শিখছি, আর আমাদের যে কাজকর্ম যেটা ধরে রাখুন আপনি যেটা অ্যাড বলছেন, ওনারাও আমাদের কাজগুলোকে ওনাদের কাছে এত সুন্দরভাবে প্রেজেন্ট করছেন একদম যেটা ওনারা সেইভাবে ভালো শুধু নিতে ডিজিটাল পারছে। মাধ্যম নয়, হ্যাঁ, আপনার কিছু প্রিন্টেড মাধ্যমে অ্যাডের হ্যাঁ, প্রয়োজন অনেক পড়ে, রকম মাধ্যম এখন ব্রোশিওর আছে, তৈরি হ্যাঁ। করার ব্যাপার থাকে, কারণ যেগুলো কি হয় আপনি যখন কোনো কর্পোরেটকে বলবেন আপনার সঙ্গে অ্যাসোসিয়েট হতে, না সে তখন কিন্তু আপনার পোর্টফোলিও চেকিং এ চলে যাবে অবশ্যই, হ্যাঁ। প্রথমে। হুম, হুম, আর আজকালকার দিনে পোর্টফোলিও চেকিং দুভাবে হয়, একটা হুম, তো ফিজিক্যাল ডসিয়ার দেখে হুম, হয়, হুম, ঠিক আছে, হুম। আরেকটা হয় যেটা হচ্ছে আপনাদের ওয়েবসাইট ঘেটে ওরা দেখার চেষ্টা হ্যাঁ, করে যে হ্যাঁ, কি কি হ্যাঁ, হ্যাঁ, করেছেন না হ্যাঁ। করেছেন, এবং তার যে বিভিন্ন রিভিউ গুলো থাকে সেই হুম, রিভিউ হুম। গুলোকে না আপনাদের ডিজিটালি সেরকম ভাবে করার জন্য লোকজন তো নিশ্চয়ই হ্যাঁ, আছে হ্যাঁ, সাপোর্ট হ্যাঁ, হ্যাঁ, দেওয়ার জন্য। সেটা সাপোর্ট দেওয়ার যে লোক আছে, হ্যাঁ, হ্যাঁ। কেননা আপনাদের ওয়েবসাইট যেটা জেনারেট করেছেন হুম, সেখানে গিয়ে যাতে প্রতিদিন যাতে নিয়মিতভাবে রিভিউ গুলো পোস্ট হুম, করা হুম, হয় এবং হুম, পজিটিভ রিভিউ দেওয়া হয়, হুম, হুম। এগুলো মানে ব্যাকআপ থেকে দিতে হয়। সেটা, হ্যাঁ। এই যে কাজগুলো মানে আপনাদের, আপনি প্রথমেই আমি প্রথমে একটা কথা বলেছিলাম আপনাকে যে তখনকার এনজিও এখনকার এনজিও, এইবার কিন্তু আপনি এখনকার এনজিও, এখনকার এনজিও চেষ্টা করছি। এবার মানে কিন্তু তখনকার এনজিওতে নেই, এখন কিন্তু এখনকার এখনকার এনজিও, হ্যাঁ, এনজিওতে এসছে। হ্যাঁ, হ্যাঁ। এই নতুন যে এনজিওর কনসেপ্ট গুলো না, সেখানে খুব মানে যেটা বলা যায় না খুব ডিজিটালাইজ কনসেপ্টের হুম, মধ্যে হুম, আছে, হুম, মানে হুম। আপনি হয়তো কিছুটা করেননি কিছুটা করেছেন, কিন্তু যেটা করেছেন তার সঙ্গে যেটা করেননি সেটাও যোগ আছে। একদমই তাই। হুম, এই কনসেপ্টে আসতে গিয়ে আপনাদের যারা ধরুন এখনকার যে নতুন প্রজন্ম তাদের মধ্যে অনেকে সোশ্যাল ওয়ার্ক, এই সোশ্যাল ম্যানেজমেন্ট পড়ছে বা আপনার
সোসিওলজি নিয়ে যারা হুম পড়ছে হুম সেই সব ছেলে মেয়েদের তো আপনারা পাচ্ছেন হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, মানে এই এমএসডব্লিউ যারা করেন ধরে এমএসডব্লিউ যারা রাখুন, বা করছে। রুরাল ডেভেলপমেন্টে যারা পোস্ট গ্রাজুয়েট করছে, বা যারা এমবিএও করছে কিছু কিছু কলেজে, ওদের একটা মানে প্রজেক্টই থাকে 1 মাস 1.5 মাসের জন্য কোনো একটা এনজিওর এনজিও সঙ্গে তে কাজ গিয়ে করছে। কাজ করতে হয়, ওদের সার্টিফিকেট। তো সেই সমস্ত ছেলে মেয়েদের আমরা কিন্তু খুব হেল্প পাই। বাহ। এবং এই যে বলছেন আপনি কর্পোরেটের সঙ্গে লাইজেনিং বা এই ডিজিটাল মাধ্যমগুলো, ওই ছেলে মানে স্টুডেন্ট বাচ্চাগুলোই কিন্তু আমাদেরকে হেল্পটা করে। মানে ধরে রাখুন আজকে কেউ এলো একটা ভালো ক্যাটালগ বানিয়ে দিয়ে গেল, আর আজকে আরেক মাসে কেউ এলো সে একটা আমাদের প্রেজেন্টেশন ভালো করে দিয়ে গেল। তো ওরাই কিন্তু আমাদের মানে এই নতুন জেনারেশনের মানে পথের পথিক আর কি বলতে হবে। তো এই এই যে নতুন ছেলে মেয়েগুলো আসে যারা, তাদের কাছ থেকে মানে আপনাদের, তারা যে শুধু আসছে এসে আপনাদের সঙ্গে কাজ করছে একটা শর্ট টার্মের জন্য, হুম 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 তাদের কি অ্যাকচুয়ালি তারা ওই শর্ট টার্মের ওইটুকুনের জন্য কাজ করতে চায় না? তাদের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আপনারা যে ডেডিকেশন নিয়ে কাজ করেন তারাও সেটা করেন? না, এবারে সেটা হয় না, মানে কি বলুন তো, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রফেশনালিজমটা খুবই বেশি। মানে আজকে এমবিএ যে স্টুডেন্ট গুলো পড়ছে, তারা তো ধরে রাখুন আমার অর্গানাইজেশনে 20,000 30,000 10,000 5,000-এর চাকরি করতে এত লাখ টাকা খরচা করে এমবিএ পড়বে না। তারা চেষ্টা করছে আমরা স্টার্টিং এই যাতে একটা মোটা প্যাকেজ পাই, যেটা ধরে রাখুন আমাদের মতন ছোট অর্গানাইজেশন কোনোদিনও অত পারবে না। কোনোদিনই পারবে না। তাহলে ওই ছেলেটি আমার কাজে লাগলেও ওকে তো আমি অত প্যাকেজ দিয়ে ধরে রাখতে পারবো না। আর সোশ্যাল ওয়ার্কের যে স্টুডেন্টরা, তারা জানছে যে একটা কাউন্সিলর পোস্টও যদি বেরোয় সেখানেও আমার মিনিমাম 25,000 টাকা পাবো। তাহলে আজকে পাশ করলে হয়তো সে কাউন্সিলর হিসেবে 25,000 টাকা পাবে, কিন্তু একটা আনকোড়া ছেলে মেয়ে শুধুমাত্র মানে পুঁথিগত বিদ্যা এখনো ফিল্ডে গিয়ে ঠিক মতন মানুষের সাথে মানে কমিউনিকেশনটা করতে পারে না, তাকে তো আমি প্রথম দিনই 25,000 টাকা অফার করতে পারবো না। না, কারণ আমি যখন যেদিন বুঝতে পারবো যে আমার গ্রামের মানুষরা ওকে ঠিকভাবে নিচ্ছে, কারণ আমাদের সামাজিক কাজে সব থেকে বড় যেটা দরকার সেটা হচ্ছে আমি গিয়ে একটা আপনার উপর চাপিয়ে দিতে পারবো না। আমি আপনার সাথে এমন ভাবেই মিশবো যাতে আপনার একদিন বিশ্বাস হয় আমি আপনারই লোক, তবে গিয়ে কিন্তু আপনার মানে কাজটা হবে। কাজটা হবে। মানে আপনার যেগুলো যেগুলো ভুল বা সেগুলো আমি পরিবর্তন করতে পারবো। তো সেই জায়গাটা করতে গেলে আমাকে তো সেই মাটিতে নামতে হবে। কিন্তু এখনকার দের মধ্যে ওরা এতটাই মানে মানে কর্পোরেট কালচারে বলুন বা প্রফেশনাল বলুন, ওরা ওই জিনিসটা করতে চায় না। মানে ওখানে গিয়ে ওরা জোম্যাটো সুইগি খুঁজছে, ওখানে গিয়ে ওরা এটিএম খুঁজছে। তো মানে আমরা যখন করেছি আমরা কি ওদের সঙ্গে একই থালায় মুড়ির জল মেখেও খেয়ে গেছি, সেটা এখন আর কিন্তু সম্ভব সেটা না। এখন আর সম্ভব হবে না। মানে এটা এটা হ্যাঁ, হচ্ছে আপনার মানে কনসেপ্টের বা আপনার নতুন যে প্রজন্ম তাদের যে চিন্তাধারায় তারা মানুষ হচ্ছে সেইটাতে ওখানটায় একদমই একটা একদমই এফেক্টিভ হয়ে হ্যাঁ। যাচ্ছে। কিন্তু একটা জিনিস আমাকে বলুন যে আপনারা যেভাবে আপনি যেটা বললেন যে মাঠে নেমে কাজ করা, একদম গ্রাসরুট লেভেলে কাজ করতে গিয়ে আপনি কোনো আদিবাসী মহল্লায় গিয়ে কাজ করছেন, খুব খিদে পেয়েছে আপনার, হুম, তখন আপনি কি ব্যাগ থেকে পকেট থেকে মুড়ি তো বের করে খেতে না, পারবেন না, ওদের কাছে যে খাবারটা আছে সেটাই সেটাই আপনি খাবো, খাবেন। হ্যাঁ। তো সেটার সঙ্গে এইটা যখনই আপনি ওদের সঙ্গে খাবারটা শেয়ার করলেন, হুম, আপনি কিন্তু ওদের হৃদয়টাও শেয়ার করলেন। একদমই তাই। তো এরা তো সেটা করছে না। না না। এরা সঙ্গে থেকে মন মন জিনিসের প্যাকেট হুম কিংবা হুম অন্যান্য হুম কোনো হুম নতুন হুম হুম। কিন্তু তখনই যে এই উল্টো দিকে যে আদিবাসী মহিলারা রয়েছেন বা যারা রয়েছেন, পুরুষরা রয়েছেন, বাচ্চারা রয়েছেন, তখনই এরা কিন্তু একটা ওদের ডিফারেন্সিয়েট তৈরি করে ফেলে। একদমই তাই। এই যে আমাদের ধরুন নতুন জেনারেশনে যখন ফিল্ডে যায়, তারা মুখে বাঁধলো, হাতে বাঁধলো, গ্লাভস পরলো, এই করে একদম প্রপার প্রোটেকশন নিয়ে গেল। আচ্ছা। এটাও কিন্তু দরকার। কিন্তু আমরা ধরে রাখুন যারা যায় আমরা কিন্তু এমনিই যাই, সে মানে কালি হলো না ঝুলি হলো সেটা দেখি না। আবার জলও কিন্তু বোতলে করে ক্যারি করি না, ওদের বাড়িতেই জল অল্প জল দে রে, ওরা জল দিল ওই জলটাই খেলাম। কিন্তু এখনকার বাচ্চারা যারা যাবে তারা একটা বিসলেরির জলের বোতল নিয়ে যাবে। তো এইগুলো তো মানে ওই রকম করলে ওরা কখনোই ওদেরকে আমার মনে করবে না যে এরা আমাদেরই কেউ। মানে একটা দূরত্ব ওদের থাকবে। মানে আমাদের সঙ্গে যেমন ওরা ভাষাতে, মানে এখন যেমন আদিবাসী আমরা দুটো চারটে ভাষা ওরা আমাদের বলে দেয়, তোরা কি বলছিস আমাদের নামে, বুঝতে পারছিস? বলছি না গো, তোমাদের নামে কিছু বলিনি, তো শিখে গেছি। কিন্তু ওদেরকে নিয়ে কিন্তু ওরা যে কি বলে দিচ্ছে আমরা বুঝতে পারবো না। তো এই পার্থক্যগুলো তো আমাদেরই মেটাতে হবে, কারণ ওদের তো দায় নয়, ওরা তো চায় না চেঞ্জ হতে। চেঞ্জ করে ওদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনতে, এই স্রোতে মানে আধুনিকতার সঙ্গে পরিচয় করাতে কিন্তু আমরা চাইছি। তাহলে দায়টা আমাদের, ওদের তো দায় নয়। এই এই যে আপনাদের আপনারা যখন বিভিন্ন কাজকর্ম করছেন মহিলাদের নিয়ে, আপনাদের কি কখনো মনে হয়েছে যে যারা আদিবাসী মহিলা হুম এবং যারা আধুনিক সমাজের মহিলা, মানে হুম যাদের মানে আপনাদের হুম হুম জায়গাটা হুম এবং হুম ওদের জায়গাটা, হুম। অ্যাকচুয়ালি ওরা কি চায় যে আমাদের এই আলোক পরিবৃত্ত এই জায়গাটায় আসতে, না ওরা ওদের মতন করেই বাঁচতে চায়, ওরা ওদের মতন করেই বাঁচতে চায়, ওদের সংস্কৃতি ধরে রাখতে ওদের চায়? সংস্কৃতি ধরে রাখতে চায়। এইটা এই জায়গাটায় তখন যখন দেখেন যে ওদের সংস্কৃতিকে ওরা ধরে রাখতে চাইছে,
এদিকে ওরা আসতে চাইছে না, সেই জায়গাটা আপনারা কি করে ব্যালেন্স করেন? দেখুন, আমরা মানে কাউকে পরিবর্তন তো আমরা করতে আসেনি। আমরা যেরকম ধরুন আমাদের এই স্যানিটারি ন্যাপকিন প্রজেক্টেই বলছি, ওনারা কি করতেন, ওনাদের একটা বদ্ধমূল ধারণা যে আমাদের মা, কাকিমা, ঠাকুমা এরা সবাই কাপড় ইউজ করেছে, আমরা কাপড়ই ইউজ করব, আমরা স্যানিটারি ন্যাপকিন নেব না, কারণ ওটা ঠিক নয়। ওরা মানে হয়তো প্রথম কথা হচ্ছে পয়সা খরচা, দ্বিতীয় হচ্ছে ঠিক নয়। তো আমরা প্রথমে পয়সার দিকটা বললাম, তোদেরকে যদি আমরা বিনা পয়সায় দিই তাহলে তোদের পয়সা লাগলো না। তারপরে ওদেরকে বললাম তোদের এই 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 রোগগুলো হয়, ওরা বললো হ্যাঁ হয়। তাহলে ওরা তখন ভাবছে যে তাহলে এ জানলো কি করে, তার মানে এ এগুলো এরা নিয়েই এরা কাজ অন্য করেছে, অন্য জায়গাটা অন্য জায়গায় জানে। তারপরে এলাম, তাহলে এবারে তোরা এটা থেকে এটা চেঞ্জ হ। আমরা ভিডিও দেখালাম, গল্প করলাম রেগুলার, মানে আজকে ধরুন আমাদের এটা নিয়ে মানে 4-5 বছর প্রজেক্ট চলছে। প্রথম যখন গিয়েছিলাম তখন তো ওরা কেউ নিতেই চাইতো না, মানে আমরা যখন তখন অ্যাক্সেসই পাওয়া যেত না। হ্যাঁ, না না আমাদের লাগবে না, তোরা চলে যা। এখন আমাদের প্রজেক্ট কিছুদিনের জন্য যদি বন্ধ থাকে, ধরুন র মেটেরিয়াল পেলাম না, কি আমাদের প্রোডাকশনে কিছু প্রবলেম হলো বা টেকনিক্যাল কোনো সমস্যা হলো, ওরা ফোন করে করে অতিষ্ঠ হয়, কই এখন দিয়ে গেলি না কেন, 2 মাস 3 মাস হয়ে গেল, এরকম ব্যাপার। এরকম ব্যাপার। তাহলে সেই মানে এই জায়গাটা তো জায়গাটা ওভারকাম হেলথ করতে হাইজিনিক হবে। ওরাও হতে চায়। ওরাও হতে চায়, ওরা মানে ধরে রাখবো মানে এই নয় যে ওরা নিজেরা এগোতে চায় না, এগোতে সবাই চায়, কিন্তু নিজের সংস্কৃতিকে হারিয়ে এগোতে চায় না। আপনারা যখন বিভিন্ন জায়গায় যান, মানে এই ধরনের প্রান্তিক জায়গাগুলোতে গিয়ে কাজ করেন, ওদের তো প্রচুর মানে সোশ্যাল উৎসব থাকে, হ্যাঁ, আমরা যাই তো। সেগুলো হ্যাঁ, আপনারা অংশগ্রহণ আমাদের করেন। নেমন্তন্ন করে, তোরা কিন্তু আমাদের ওই দিন আসবি, এই করবি সেই করবি, আমরাও যাই। একটা জিনিস দেখুন, এই যে আদিবাসীদের যে অনুষ্ঠানগুলো, হুম, এটাকে কিন্তু এখন কিন্তু কমার্শিয়ালাইজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ট্যুরিজম সেক্টর এগুলোকে নিয়ে ওদেরকে আপনার, নিয়ে এসে নাচ গান করিয়ে দিলে হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, এবং আপনার আমারই জানা বেশ কিছু জন আছে এই আমাদের রঘুনাথপুরের দিকে, তাদের একটা কিছু কিছু গ্রুপ আছে হুম এবং হুম সরকারিভাবে নথিবদ্ধ গ্রুপ তারা। হুম হুম, এই তথ্য জিনিসটা সংস্কৃতি তথ্য ডিপার্টমেন্টের, সংস্কৃতি হ্যাঁ। ডিপার্টমেন্টের নথিবদ্ধ গ্রুপ, এই যে গ্রুপগুলো কাজ করছে বাজারে, হুম তারাও কিন্তু আমি দেখেছি যে তারা তারা যখন আদিবাসী হিসাবে যখন তারা নৃত্য প্রয়োজনা হুম করে হুম বা পরিচালনা করে বা পরিবেশন করে, তখনকার বডি ল্যাঙ্গুয়েজ হুম আর ওরা যখন ওইটাকে নিয়ে কোনো শহরের কোনো অনুষ্ঠানে এসে হুম পরিবেশন হুম করছে, হুম, দুটো বডি অনেক ল্যাঙ্গুয়েজ পার্থক্য। ওটা অনেক মন মানে আনন্দে ওরা করে, আনন্দে করে, খুশিতে করে, আর খুশিতে এটা করে। ওদের কমার্শিয়াল ভাবে করাতে একদম, হয়। যে আমি আরেকটা কি, ওরা ওদের মধ্যে আরেকটা কোয়ালিটি আছে, কোনো একটা অনুষ্ঠান যদি ধরুন আমরা করি, হুম, ওদেরকে যদি বলে দিই এই এই হবে ওই দিন, জিজ্ঞেস করবে, মানে বিভিন্ন প্রশ্ন করবে, কেন হবে, কি আসবে, কে আসবে, তাদেরকে নিয়ে কিন্তু ওরা গান বেঁধে নেয় ইনস্ট্যান্ট, একদিন দুদিনে। তাই, একদম। কিন্তু এটা তো শহরে ওরা করে না। শহরে ওটা করে না। শহরে ওদের আবার স্টিপুলেটেড টাইম ফ্রেম আছে, হ্যাঁ, যে আমরা 2 ঘন্টার জন্য যাব, আমরা হুম 1 ঘন্টার হুম জন্য হুম যাব। এবং সেটার মধ্যে আমি দেখেছি ধরুন এখনকার শহরে যে বিভিন্ন রকম যে অনুষ্ঠানগুলো হয়, সেখানে একটা মানে এটা বিগত 2-3 বছরের বেশি দেখা হুম হুম, যাচ্ছে যে এই আদিবাসী নৃত্য বা ঢোকার মুখে আদিবাসী, এবং এটা খুব মানে মেকি মেকি ব্যাপারটা মেকি মেকি, অবশ্যই মেকি। পুরোটাই মেকি মেকি কারণ মনে এই হয়। যে আমাদের কাছে শান্তিনিকেতনই বলি, আমাদের ওখানে অনেক জায়গায় রেস্টুরেন্ট হয়েছে তো বাঙালিয়ানা, তো আমরা বাঙালি হয়ে ওখানে গিয়ে বাঙালি শুক্তো খাচ্ছি না, আমাদের বাড়িতে কি শুক্তো হয় না? আমাদের মা ঠাকুমারা কি শুক্তো বানাতে জানতো না? তো এগুলো একটু খারাপ লাগে ঠিকই, কিন্তু ধরুন আজকে অনেক জায়গার লোকেরা শুক্তো মানে বিশাল কিছু, মানে যেন মনে হচ্ছে মানে আমাদের ওটা খাবার নয়, না, অন্য দেশি বিদেশ থেকে খাবার, এসছে। আমরা নতুন আর কি খাচ্ছি। তো এইগুলো তো আছেই। এই এই যে বিভিন্ন রকম যে আপনার নেগেটিভ গুলো আপনারা যখন কাজ করছেন, মানে একদম মাঠের একদম ফোর ফ্রন্টে গিয়ে যখন কাজ করছেন, তখন এই নেগেটিভিটি গুলো আপনাদের চোখে ধরা পড়ছে, তখন কি আপনাদের মনে হয় যে আপনারা যে কাজগুলো করছেন সেটা কোনো জায়গায় গিয়ে যেন এই মেকি বা একটা আপনার এই আধুনিকতার ছোঁয়াতে বা ছাওয়াতে এগুলো সব হারিয়ে যাবে ওরা একদিন, এরকম কোনো কিছু মনে হয়? হ্যাঁ, আধুনিকতার তো ধরে রাখুন ছোঁয়া তো ভালো মতনই লাগছে, কিন্তু হারিয়ে যাওয়াটাও অতটা সোজা নয়, কারণ না ওনারাও কিন্তু যথেষ্ট ওনাদের মানে এই সমস্ত শিল্প সত্তা বা ওনাদের যেগুলো নিজস্ব জিনিস সেইগুলো ধরে রাখতে কিন্তু ওনারা কঠোর, যেটা মানে ওনারা আধুনিক, একটা জায়গা পর্যন্ত কিন্তু কম্প্রোমাইজ করবেন, কিছু জায়গার পর কিন্তু ওনারা কম্প্রোমাইজ তখন করবেন না। নিজেদেরটাকে ওরা একদম, মানে পরিষ্কার, যেরকম ধরুন কিছু কিছু ক্ষেত্রে যদি ধরুন আমরা কোনো সিকিউরিটির প্রবলেম হবে না কিছু, যদি বললাম হ্যাঁ রে তোরা কিন্তু এটা করলে থানা পুলিশের নাম্বারটা রাখবি বা এইটা আমাকে ফোন করবি বা এই করবি, তোমার কোনো চিন্তা নেই দিদিমণি, আসবে আমরা বটি দিয়ে একদম নামিয়ে দেবো, মানে এইরকম ওদের ব্যাপার, মানে ওরা তো ভালো, তো ভালো তোমার মতন তোমার সাথে ভালো, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু মানে তুমি আজকে ধরুন আমি ওদের ভালো করবার নাম করে গিয়ে যে ওদের কাছ থেকে কোনো সুযোগ নেব বা ওদের কাছে কোনো ক্ষতি করব, সে জিনিসটা ওরা কখনোই মেনে নেবে না। নিজেদের আত্মসম্মান বোধটা ওদের অবশ্যই, মধ্যে খুব বেশি, অবশ্যই, যেটা খুব শেখার জিনিস আমাদের কাছে। একদমই। আপনারা যে এই যে 3000
বেশি যে আপনাদের যারা রয়েছেন, এই এই যে সদস্য হুম। সংখ্যা যারা রয়েছে, তাদের এভারেজ বয়স কত? অ্যাভারেজ বয়স তো মোটামুটি ধরে রাখুন 18 টু 50। 18 to 50। 18 টু তো 50। এবার 18 to 50 এরা তো এই যে মানে একটা সমাজের মেন স্ট্রিমের যারা রয়েছেন তারাই এখানটায় হ্যাঁ, রয়েছেন। হ্যাঁ। মানে একটা মানুষের বয়সকাল যদি 80 বছর ধরা হুম, হয়, হুম, হুম। তাহলে মেন স্ট্রিমটা যখন কর্মক্ষম হ্যাঁ, তখনকারটা হ্যাঁ, সেই রয়েছে। টাইমটা। এরা এদেরকে আপনারা কি ওই একই সঙ্গে সবাইকে নিয়ে কাজ করছেন, না আপনারা ওই স্ট্রিম এজ অনুযায়ী ভাগ করে না, কাজ এজ করছেন? অনুযায়ী ভাগ না, ব্যাপারটা হচ্ছে যে যে মানে স্কিল অনুযায়ী ভাগ। স্কিল আমাদের অনুযায়ী। স্কিল অনুযায়ী ভাগ, যে যে কাজটা করতে পারবে। ধরুন আমাদের যেরকম একটা এমসিল এর মূর্তি তৈরি হয়, যেটার আমাদের প্রচুর প্রোডাকশন হয়। এমসিল? এমসিল যেটা আমাদের ওই ঘর ফুটো টুটো হয়ে গেলে আমরা আচ্ছা, লাগাই হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ। ওই এমসিল দিয়ে আমাদের কিছু স্কাল্পচার তৈরি হয়। আচ্ছা। ঠিক আছে, তো আমাদের নমরুইদাস পাড়াতেই ওর ইউনিট আছে। তো ওটা আমাদের ডিএসপিরই মানে এইচআর ম্যাডাম আছেন, সুস্মিতা ম্যাডাম, উনি আমাদের ওগুলো কর্পোরেট থেকে প্রচুর আমাদের অর্ডার দিয়েছেন আর কি, আমাদের দিল্লি যাচ্ছে জিনিসগুলো। তো আমাদের 50-55 অনেক মহিলা আছে যারা ঘরে বসে কি সুন্দর বানিয়ে দিচ্ছে, পুতুল বানানোর মতন করে। সেগুলো কত? এমসিল তো এইটুকুন ছোট ছোট। ওটা ওটা দিয়ে বড় বড় ফ্রেমও হচ্ছে, আচ্ছা। আবার ছোট পুতুলও হচ্ছে। এটা তো বেশ মানে হ্যাঁ, একদিন আসুন আপনি, মানে আপনাকে আমরা রিকোয়েস্ট করব যে একটা দিন ফ্রি টাইমে আমাদের শুধু ফিল্ড গুলো আপনি ভিজিট করুন। মানে ধরুন আপনি তো আমার কাছে শুনছেন, মানে একদম সামনাসামনি দেখার সুযোগ তো হচ্ছে না, মানে কোনো একটা ছুটির দিন অন্যভাবে কাটানোর মতন করে যদি আমাদের ফিল্ড গুলোও দু চারটে আপনি ঘোরেন, একদম একদম। একটা মনে ভালো লাগবে, মানে দিনের শেষে মনে ভালো লাগবে যে কিছু দেখলাম আজকে। আপনারা যেসব জিনিসগুলো যে বললেন যেটা বানাচ্ছেন, আমাদের এখানে আচ্ছা এরকম কি আপনারা কখনো ভেবেছেন যে আপনাদের যারা সদস্যরা রয়েছেন, তারা তো হাতের জিনিস প্রচুর বানাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। আপনারা কোনো বাণিজ্যিক আউটলেট করবেন এরকম কি বাণিজ্যিক আউটলেট আছে তো আমাদের। আছে? হ্যাঁ, আমাদের সিটি সেন্টারে অনন্যা রেস্টুরেন্টটা যেখানে আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানে আমাদের কুটির শিল্প বলে একটি বাণিজ্যিক আউটলেট আছে। আচ্ছা। হ্যাঁ, মানে আমাদের তো মেয়েদের তো হস্তশিল্প মেলায় যে ফ্রি অফ কস্ট স্টল গভর্নমেন্ট থেকে পাওয়া যায়, ওটির ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু সব মেয়েরা কিন্তু যেতে পারে না, মানে বাড়ি থেকে ছাড়ে না বা কিছু সমস্যা। তো ওদের যাতে বিক্রিগুলো বা এই কর্পোরেট অর্ডার বা এগুলো যাতে পায়, তো সেই কারণের জন্য আমাদের একটা আউটলেট করা হয়েছে। সেটা কি রিসেন্ট হয়েছে? না, না, গত 2 বছর হয়ে গেল। হুম, ওটার কি নাম আছে? কুটির শিল্প। কুটির শিল্প। হুম। আচ্ছা, মানে ওটা রান বাই সুন্দরম এনজিও? হ্যাঁ, রানবাই সুন্দরবন, ওটা আমাদের তৎকালীন এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় স্যার ওটা আমাদের ইনোভেট করেছিলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এটা শুধু দুর্গাপুরের মধ্যেই আছে? এটা দুর্গাপুরের মধ্যেই আছে। হ্যাঁ, কিন্তু আপনাদের অনলাইনের কোনো এরকম কোনো সাইট যেখানে? অনলাইনে সাইট কিছু করা হয়নি, কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ আর ফেসবুক পেজ আছে, যেখানে আমাদের অল ওভার ইন্ডিয়ার অনেক অর্ডার আসে। মানে এই তো আমাদের কাঁথা স্টিচের যে বুটিকের, মানে বুটিক নয় আমাদের, অনেক লোকে ভাবে কাঁথা স্টিচের কাজ করছি বলেই বুটিক, আমাদের আচ্ছা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট। তো তো আমাদের প্রচুর বুটিকের অর্ডার আসে, বিভিন্ন ডিজাইনারের অর্ডার আসে। তো মোটামুটি অল সেগুলো ওভার ইন্ডিয়ার এই আমাদের এই প্রচুর এই অর্ডার আসে। পার্টের জন্য কতজন মহিলা আপনাদের এনগেজ আছে? মানে শুধু বুটিকের এই কাঁথা বুটিক স্টিচের? না, কাঁথা স্টিচের 350। কাঁথা স্টিচের এটা কি 350। আপনারা নিজেরা ওদেরকে ট্রেন্ড করেন? হ্যাঁ, আমরা তো ওদেরকে, ওরা তো শিখেছে, ওরা তো বিনা পয়সায় শিখেছে। মানে ওদের কাপড় বলুন, সুতো বলুন, যে শেখানো বলুন, সমস্তই ফ্রি অফ কস্ট। এবং এখনো যে প্রতিনিয়ত ওরা কিন্তু শিখছে। মানে ধরুন এক একটা ডিজাইনারের এক এক রকম অর্ডার, তো মানে সবার তো সমান গতে বাঁধা কাজ হয় না। তো যে জিনিসটা ওরা আগে করেছে সেই জিনিসটা এখন ওরকম হচ্ছে না, তাহলে ডিজাইনার যেরকম বলে দিচ্ছে সেরকম একজন বা দুজন ধরে এরকম স্যাম্পল তৈরি করছে, সে আবার আরো 10 জনকে তৈরি করছে, সে তৈরি করে বাকি প্রোডাকশন উঠছে। সুতরাং শেখার কোনো শেষ নেই, প্রতিনিয়তটা চলছে। মানে এটা একটা হ্যাঁ, কন্টিনিউয়াস প্রসেস? এটা কন্টিনিউয়াস না, প্রসেস। আমি এই যে ধরুন এখন যেহেতু আপনার অনলাইন স্টোর যেগুলো, হ্যাঁ, ধরুন হ্যাঁ, হ্যাঁ। ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, এই যে সাইট গুলো রয়েছে, তো আপনাদের যেহেতু এত বড় একটা ইউনিট রয়েছে ম্যানুফ্যাকচারিং এর, আপনারা ওদের সঙ্গে টাই আপ কেন হ্যাঁ, করছেন? ওদের সাথে করছি না, তার কারণ হচ্ছে যে কোনো বিজনেস প্ল্যাটফর্মে যেতে গেলে আমাদের জিএসটি থাকতে হবে। আচ্ছা। এনজিওর জিএসটি কিন্তু জেনারেলি হয় না, কারণ আমরা 12 80 আছে তো ট্যাক্স রিডাকশন, নন প্রফিটেবল অর্গানাইজেশন, আমাদের কোনো প্রফিট নেই। তাহলে প্রফিট না হলে আমরা জিএসটি কি করে নেব? না সেটা ঠিক আছে, কিন্তু আপনারা তো এটার কোনো সাপোর্টেড সিস্টার কনসার্ন করেও তো যেতে পারেন। হ্যাঁ, যেতে পারি, কিন্তু এখনো আমরা অতটা যাওয়ার মানে যেহেতু আপনাদের এটাতে করলে কি হবে, আপনাদের যে প্রোডাক্ট গুলো সেগুলোর সেগুলো বিক্রি আরো হবে। বিশ্বের হ্যাঁ, দরবারে অনেক অবশ্যই জায়গায় তাই। আরো হ্যাঁ, অনেক দ্রুত ছড়িয়ে যাবে। অবশ্যই তাই, সেটা চিন্তা ভাবনা চলছে আমাদের, কিন্তু এই মুহূর্তে এখনো ডাইরেক্টলি করে আপনারা উঠতে এনজিওর নামে পারিনি। না হ্যাঁ, গেলেন, আপনাদের কোনো একটা অন্য আউটলেট নামে, করে, কারুর হ্যাঁ নামে, হ্যাঁ, একটা করতে হবে। আউটলেট কিন্তু অন্য একটা বিকল্প নাম দিয়ে হুম, সেটা সাপোর্ট করে যেতেই পারে। এই যে জিনিসগুলো মানে মানে এটা এসএইচজির ও জিএসটি হয় না, না, আমাদেরও SHG হয় জিএসটি না। হয় না। এবার আমাদের তো এনজিওর এসএইচজি গ্রুপ নিয়েই তো, ওই কারণে কিন্তু ওটা আমরা মানে অনেকবারই ভেবেছি, কিন্তু ওই জিএসটি তে গিয়ে নিয়ে আটকে পড়েছি আর কি আমরা। না সেক্ষেত্রে হ্যাঁ, আপনারা কিছু একটা ব্যবস্থা করতে হ্যাঁ হবে, একটা কোনো ধরুন একটা অর্গানাইজেশন কেউ করে। এরকম করতেই পারেন
যে কোনো একটা বিকল্প সংস্থা। হ্যাঁ, মানে ধরুন আপনার একটা বিজনেস ইনস্টিটিউট আছে, আপনার রেজিস্টার্ড জিএসটি, আপনি আমাদের কাছে নিলেন, নিয়ে আপনি বিক্রি হ্যাঁ করলেন, আমাদের একটা পার্সেন্টেজ দিয়ে হ্যাঁ, দিলেন। এটা ওটা হতে একটা পারে, চিন্তা ভাবনা চলছে। এটাও হতে হ্যাঁ। পারে, অথবা আপনারাই একটা জেনারেট করলেন, হুম। আপনারাই একটা জেনারেট করলেন, সেখানে আপনারা জিএসটি ইমপ্লিমেন্ট নিলেন, যা কিছু করলেন, করে নিয়ে আপনারা নিজেদের মতন করেই ওখানে সাপ্লাই করে বেরিয়ে যাচ্ছেন, সেটাও হয়। কারণ কেননা আমি এটা এই কারণেই বলছি, যেহেতু আপনাদের এত কিছু ভ্যারাইটি আছে, হ্যাঁ, প্রোডাকশন আছে, তো সেগুলো যদি আপনি যখনই এই ধরনের প্ল্যাটফর্ম গুলোর সঙ্গে যুক্ত হ্যাঁ, হবেন, আমাদের অনেক তখন অর্ডার আসবে। হ্যাঁ, তখন অর্ডার শুধু নয়, অর্ডার থেকেও বড় কথা হচ্ছে আপনার প্রোডাক্ট গুলো বিশ্বের কোনায় কোনায় পৌঁছে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না কোথায় পৌঁছাচ্ছে। কেননা দেখুন, আমরা যারা প্রতিনিয়ত এখন আমরা অনলাইন থেকে জিনিস নিচ্ছি, আমি দেখেছি এই অনলাইন থেকে জিনিস নেওয়াটা কিন্তু সবসময় যে বড় কোম্পানি ঘর থেকে আসছে তা না না। না না না। একদম সুরাটের, আপনি দেখুন, আপনি যদি ধূপ কেনেন, দেখবেন ধূপটা দেখবেন সুরাটের কোনো একটা অখ্যাত গ্রাম থেকে জেনারেট করে আসছে। তাহলে এবার ওই যে ভদ্রলোক বা যে অর্গানাইজেশনটা তৈরি করলো, সে কিন্তু জীবনে আমার কাছে আসতে পারতো না, আমার কাছে মাঝখান দিয়ে একটা প্ল্যাটফর্ম দিয়ে এলো। আপনাদের এত যখন রয়েছে, পোটেনশিয়ালিটি রয়েছে, সেটাকে আমি চাইছি যে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়া, যাতে ওইখান থেকে আপনাদের কিছু আর্নও হলো, সেই আর্নটা তো আপনি আবার আপনাদের ওই মেয়েদের মধ্যেই ছড়িয়ে দেবেন। একদমই তাই। না না, এটা চিন্তা ভাবনা রয়েছে, কিন্তু এখনো মানে ওইটা ব্যারিয়ারটা ওভারকাম করতে পারিনি, কিন্তু এরকমই চিন্তা চলছে। হ্যাঁ, কিন্তু কর্পোরেটে মানে যেহেতু যাদের সাথে সিএসআর এর কাজ হয় বা হয় না, তারাও এখন কিন্তু ওনারা চেষ্টা করেন, মানে ওনাদের কিন্তু এই একটা জায়গা তৈরি হয়েছে যে ওনারা যখন বিভিন্ন ওনাদের অর্ডার দেন, ওনারা চেষ্টা করেন মেয়েদের হাতের তৈরি জিনিস। সুতরাং হ্যাঁ, ওই কর্পোরেট অর্ডার গুলো আমাদের কিন্তু বেশ ভালোই আমাদের মেয়েরা করে দেয়। শুধু তারা এই যে সামনে দুর্গাপুজো, এই সময় আপনাদের নতুন কাজের কিরকম হয়, মানে নতুন কাজ করেন না? নতুন কাজ আমরা নিজস্ব প্রোডাকশন এই মুহূর্তে করতে পারি না, মানে ধরুন এখন যদি আমরা প্রোডাকশন নিজেরা করতাম, তাহলে একটা হিউজ অ্যামাউন্ট আমাদের ইনভেস্ট হতো। এবারে যেহেতু ধরুন ওইভাবে মার্কেটিংটা আমরা করি না বা করতে পারি না, তাহলে ধরুন বিক্রি যদি আমার এই ছোট বাজারে না হয়, আমার টাকাটা ব্লক হয়ে গেল। সেই কারণে আমরা প্রথম থেকে অর্ডার বেসিসের কাজেই বেশি জোর দিয়েছি, যাতে সারা বছর মেয়েগুলো কাজ পায়। কারণ ধরুন আজকে আমি ওকে 2 মাস 3 মাস একটা কাজ দিলাম, তারপরে সে 6 মাস বসে থাকলো, সেইগুলো তো একটু অসুবিধা। ওই কারণে অর্ডারের যেগুলো সেগুলো হয়, মানে নতুন ভাবে পুজোর অর্ডার হচ্ছে, কিন্তু সেই শাড়ির ডিজাইন আমি আপনাকেও দেখাতে পারবো না, তৈরি হবে, সেখান থেকে চলে যাবে যার যার যেটা অর্ডার। তো এইরকম ভাবে চলছে আর কি। মানে আপনারা যেটা করতে চাইছেন সেটা হচ্ছে আপনাদের এনজিও বা আপনাদের যারা আছেন, তারা যেন সারা বছর ধরে সারাটা মাস যেন তারা কন্টিনিউয়াস প্রসেস, স্ট্রিমলাইন দিয়ে আপনারা এগোতে চাইছেন, যে গ্রাফটা সবসময় স্ট্রেট লাইনে থাকুক, না উপর দিকে উঠে যাক না পড়ে যাক। কারণ মানে আজকে ধরে রাখুন হয়তো এই মাসে ও বিশাল টাকা রোজগার করলো, তারপরে হয়তো 2 মাস ও রোজগারই করতে পারলো না, তখন তো অসুবিধা না। তারপরে আরেকটাও জিনিস আছে, ধরুন মানে আমার কিছু কিছু স্কিল এত ভালো মেয়েরা আছে যারা মানে স্টেট অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে, তো আমি সেই সমস্ত মেয়েদেরকে হাতছাড়াও করতে চাই না, কারণ ওদেরকে আজকে এই পর্যন্ত তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম আছে। তো আজকে ধরুন আমি যখন ওদেরকে কাজ দিতে পারবো না, তখন ও কতদিন না কাজ করে বসে থাকবে, ও তাহলে ছিটকে গিয়ে অন্য কারোর কাছে কাজ করবে, তখন তো আমি যে তৈরি করলাম এতদিন, সেই মেয়েটি আর আমার থাকলো না। তো সেই কারণে আমি ওদেরকে যতটা পারি মানে অর্ডার গুলো এনে দিই, যাতে ওরা মানে কাজটা করে, মানে অন্যরা যদি 500 টাকাও দেয়, আমি যেন 600 টাকা ওদেরকে দিতে পারি, মানে এটা আমি এটা হচ্ছে আপনার প্রফেশনালগত চিন্তা ভাবনা। হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস জানতে চাইছি, ধরুন আপনারা এত কাজ করছেন, আপনারা নিজস্ব কোনো প্রদর্শনী করেন? নিজস্ব করতাম, একটা টাইমে করতাম, আমরা পুজোর আগে প্রদর্শনী করতাম, কিন্তু এখন আর হয়ে ওঠে না। হ্যাঁ, মানে 2006 সালে যখন আমরা কাজ চালু করেছিলাম না, তখন থেকে মোটামুটি 12, 13, 14 সাল পর্যন্ত আমাদের প্রতি বছর 2টো করে এক্সিবিশন হতো। মানে একটা আমাদের চৈত্র মাসে হতো, আর একটা আমাদের ফ্রি পূজা হতো, এবং ভালো সেল হতো ওই সময়। তো তখন আমরা ওই যে নিজেরা বানিয়ে কনসেপ্টে করতাম, তারপর ওটা করতে করতেই তো আমাদের এখন প্রচুর অর্ডার আসে, তো ওই জন্য এখন আর আলাদা করে হয়ে ওঠে না। আপনাদের আকারে বহরে ওটা অনেকটা বেড়ে গেছে বলে আপনারা এই জায়গাটা ওইটা করতে পারি না। আগামী দিনগুলো তার মানে আরো বাড়ুক, এবং আরো কিছু বৃদ্ধি হোক। আপনাদের দুটো জায়গা আপনার কাছ থেকে যেটা জানা গেল, সেটা হচ্ছে যে মানে খেলাধুলার পার্টটা আপনাদের সেইভাবে এখনো হয়ে ওঠেনি। আপনারা কম্পিউটার শিক্ষা দেন? কম্পিউটার শিক্ষা দিই না, মানে ধরে রাখুন যে সেটআপটা লাগবে, সেই সেটআপটা আমাদের নেই। মানে একটা ধরুন কম্পিউটার করতে গেলে একটা মানে একটা বিল্ডিং তো লাগবে আমাদের। এর আগের বারও আপনাকে বলেছিলাম, আমাদের বিল্ডিং এর খুব অভাব। না, এখন তো আপনার আমাদের যিনি এরিডিএর তো বিভিন্ন প্রজেক্ট এসছে, সেখানে ওরা কিন্তু ছোট ছোট ক্লাব গুলোতে, ছোট ছোট জায়গাগুলোতেও কিন্তু ওরা কম্পিউটার শিক্ষা এই প্রান্তিক মানুষের জন্য করছেন।
হ্যাঁ, উম, যদি আপনারা যদি এবারে আমাদের ওইরকম ছোট তো যখন জায়গা আমাদের তো নেই যেখানে আমরা মানে ওটা দেখিয়ে আমরা কম্পিউটারটা আনাবো। মানে আপনাদের নিজস্ব জায়গাটার এখনো সেই অভাবটা অত রয়ে বড়, গেছে। হ্যাঁ, অত বড় জায়গা নেই যেটা আমরা করতে পারবো। আপনাদের এমনি এখন বেসিক্যালি অফিসটা ঠিক অ্যাকচুয়াল কোন জায়গাটায় আছে? আমাদের এটা 18 রুম হোস্টেল আই সেক্টরে। আই সেক্টরে হুম যেটা হুম আমাদের হুম আছে আর কি। হুম। তো ওখানে তো অনেকগুলো অফিস আছে আপনাদের। ওখানে অনেকগুলোই অফিস আছে, হ্যাঁ। ওখানে আপনাদের সুন্দরবনের একটা পার্ট আছে ওখানে। ওখানে আমাদের একটা রুম তাহলে আছে। আপনাদের মানে এটা তো আপনাদের অফিস। হ্যাঁ। প্রোডাকশন সেন্টার গুলো প্রোডাকশন সেন্টার হচ্ছে তো সব মেয়েরা তো বাড়িতে বানায়। বাড়িতে বসে মানে বসে। ওখানে বসে ধরে রাখুন আমরা ড্রয়িং করে দিলাম, আমরা কালার কম্বিনেশন করে দিলাম, আমরা সুতো দিয়ে দিলাম, মানে কাঁথা স্টিচের ওরা বাড়িতে বানালো। আমার ধরে রাখুন বড়ির অর্ডার এলো 5 কেজি, তাহলে বড়ি কি বড়ি ধরুন মুসুর ডালের বড়ি না বিউলির ডালের বড়ি বা কিসের বড়ি, আমি যে মেয়েটি বানায় তার বাড়িতে গিয়ে ওগুলো আমি তাকে যোগাযোগ দিয়ে দিলাম, সে ওগুলো তৈরি করে কুরিয়ার করে দিল। এইভাবে আমাদের কাজ চলে। মানে একটা ছাতা মানে বড় জায়গা পেলে, যেটা আপনি গেলে এখানে মানে অনেকে বিভিন্ন ট্রেডে করছে, সেই জিনিসটা যে দেখতে পাবেন সেটা আমাদের নেই। তা মানে আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্টের তো অনেক বিল্ডিং পড়ে আছে, আপনারা আবেদন করেছি, এখনো পর্যন্ত হয়ে ওঠেনি সেরকম কিছু। হুম, তো দেখি আগামী দিনে আশা রাখি। যেমন টাই অ্যান্ড ডাই এবং ধরে রাখুন বাটিকের একটা আমাদের ভালো আগে প্রোডাকশন হতো। আচ্ছা। তো এখন যেরকম ওটা জায়গা প্রচুর লাগে, তো সেই জায়গাটা আমাদের এখন অপ্রতুলতার জন্য ওই ইউনিট গুলো আমাদের বন্ধই রাখতে হয়েছে, কারণ ওগুলো মেয়েরা বাড়িতে কিন্তু একা একাও না না, করতে ওটা পারবে না। সম্ভব না, ওটা একটা তো হ্যাঁ, গোষ্ঠীবদ্ধ তো কাজ। ওই জন্য মানে পুরোপুরি যতটা আমরা কাজ মানে করতে পারি ততটা আমরা ইয়ে করতে পারছি না এখনো পর্যন্ত। মানে এখন আপনাদের তাহলে এই যে আপনি প্রথমে যেটা বলছিলেন ওমেন এম্পাওয়ারমেন্টের, হুম। এই ওমেন এম্পাওয়ারমেন্টে টোটাল আপনাদের এখন তাহলে মানে এই যে শুধু মহিলা মানে সদস্য কত আছে? মহিলা সব ম্যাক্সিমামই আমাদের ধরে রাখুন 90% আপনি মহিলা ধরুন, হয়তো মানে 10% আছে তারা, সেটাও কেন ধরুন এই যে মার্কেটিং এর বিভিন্ন জায়গা যাওয়া, অর্ডার গুলো কালেক্ট করে আনা, তারপর ধরুন এই যে টোটো প্রশিক্ষণ, এই সমস্ত যে জায়গাগুলো, তারপর ধরুন এই যে আমাদের স্যানিটারি ন্যাপকিন ইউনিটটি চলে, সেটার যে টেকনিশিয়ান যিনি থাকবেন, এইগুলো আমাদের কিন্তু পুরুষ। আপনি কতদিন আছেন এই সংস্থা? আমি তো জন্মলগ্ন থেকেই। মানে আপনার হাতেই তৈরি? হ্যাঁ, মানে আমি তখন থেকেই আছি। যাক, আমাদের দিদির কাছে আমরা অনেকটা সময় মানে নষ্ট করলাম, মানে দিদির কর্মব্যস্ততার সময়ের মধ্যে থেকে আমরা অনেকটা সময় নিজেদের কাছে নিয়ে এলাম, নিয়ে দিদির কার্যকর যে কারখানার যে একটা বিরাট বড় ব্যাপ্তি, সেই ব্যাপ্তিটা সম্পর্কে জানার চেষ্টা করলাম। দিদির সঙ্গে আগেও আমরা একবার বসেছিলাম এবং তখনও যেগুলো জানতে পারিনি এবং এখন যেগুলো জানতে পেরেছি, তবে তখনকার আলোচনা থেকে এখনকার আলোচনা একটা জিনিস পরিষ্কার হলো যে দিদি তখন যেগুলো আপনারা করতে চান পারেননি, এখন হ্যাঁ, অনেকটা সেটা কিছু কিছু আমরা ওভারকাম করতে ওভারকাম পারছি। করতে হ্যাঁ। পেরেছেন। আগামী দিনে আবার যখন দিদির সঙ্গে আমরা বসবো, আমরা আশা করব দিদি হয়তো আরো অনেকটাই আরো এগিয়ে যাবে এবং দুর্গাপুরবাসী হিসেবে দুর্গাপুরের একটা সামাজিক সংগঠন যারা প্রান্তিক মহিলাদের নিয়ে কাজ করছেন বা মহিলা এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছেন, তাদেরকে মানে সম্পূর্ণভাবে তৈরি করে তোলার জন্য আমাদের ওই দিদির মতন মহিলারাও রয়েছেন। মানে এক মহিলা গোষ্ঠীকে তৈরি করতে আরেকটা মহিলা গোষ্ঠী, তারাও তাদের নিজেদের সময়, নিজেদের কর্ম দিয়ে সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন। এরকম মহিলাদের সঙ্গে মানে মহিলা যারা রয়েছেন তাদের সঙ্গে থাকতে বা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের টিভি নিউজ 10 আছে সর্বদাই আপনাদের সঙ্গে। যখনই আপনাদের কোনো রকম কোনো প্রয়োজন পড়বে আমাদের অবশ্যই জানাবেন। আমরা আমাদের মতন করে চেষ্টা করব যাতে নিশ্চয়ই, আপনাদের সাপোর্ট দেওয়া অবশ্যই। যায়। আজকে আপনাদের সবার সহযোগিতা ছাড়া তো কখনোই কিছুই করতে পারবো না কোনোদিনই। জন্য সবার আজকের সাহায্য খুবই দরকার। আজকের এই আলোচনা প্রায় শেষ লগ্নে আমরা। আগামী দিনে আবার একদিন দিদির সঙ্গে আমরা অবশ্যই বসবো। দিদির আগামী দিনের যে অগ্রগতিগুলো সেগুলো জানার চেষ্টা করব। আজকে এইটুকুনি থাকলো। এতদূর অবধি থাকার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। নমস্কার। নমস্কার।